পরে আমার বউকে আমি বোঝানো শুরু করলাম যে আমি একটা খামার করবো বাড়িতে, আমি চলে যাবো, আমি কৃষি কাজ করবো, আমি কৃষক হবো। তো বলতেছে এটা কিভাবে সম্ভব, এতদিন ধরে এখানে থাকি, বাচ্চাটা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ে, এমন স্কুলে মানুষ চান্সই পায় না, আমার বাচ্চারা চান্স পাইছে, আমি চলে যাবো না। লোকে আমাকে খেপানো শুরু করলো, এই যে ঘর জামাই। সবচেয়ে খারাপ লাগার দুটো ঘটনা, যখন আমাকে মানুষ নেশাখোর বলতো আর নারী ব্যবসায়ী বলতো। যখন আমি এই গরু কেনা বেচার জন্য দালালদের সঙ্গে মিশলাম, আমাকে বলা শুরু হলো একজন নেশাখোর। আর যখন আমি একটা গেস্ট হাউস করলাম বা ইকো কটেজ করলাম, তখন বললো নারী ব্যবসায়ী। আমার কান তো বন্ধ সবসময়, আমার ঢোকার পর থেকে আমার কান বন্ধ। যদি আপনি গ্রামে থাকতে চান তাহলে আপনার কানটা বন্ধ রাখতে হবে। তখন আমি চেষ্টা করলাম যে ভাই তাহলে এবার ব্যাপারী হই, মানে গরু দালাল হই, গরু কিনি এবং ওইটা হাটে বেশি। হাইরে টপটপা রোদ, ঘেমে মানে মাথা চান্দি গরম হয়ে যায় হাটে। ঠিক গ্রামের মানুষের ধারণা যে এই জামাই আর 1 বছর টিকবে, টাকা সব নষ্ট করে 1 বছরের মধ্যে আবার ও ঢাকা চলে যেতে হবে, বছরে এখান থেকে 20 কোটি প্রফিট হবে। এই জন্য আমরা পরিকল্পনা শুরু করলাম যে 20 কোটি প্রফিট করতে কি কতক্ষণ লাগবে, কি কি প্রজেক্ট লাগবে। তখন 30 বিঘা জমি আমরা প্ল্যান করলাম, মানে 30 বিঘা একসাথে হবে, একটা বাউন্ডারির মধ্যে হবে। এবং আমি তো বলতেছি একটা গ্রাম হবে। যখন আপনি গেট দিয়ে ঢুকবেন তখন প্রথমে থাকবে একটা মসজিদ। ভাই আমি তো মনে করি পুরো গ্রামের ইকোনমিটাই চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো গ্রামের মানুষ এখন তারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না। আমরা এই এগ্রো ভিলেজটা একা মালিক হব না, আপনারা যারা ফার্মিং করতে চাইছেন, করতে পারেন নাই, তারা আসেন। আর প্রফিট শেয়ারিং মডেলটা কেমন হবে, কতগুলো শেয়ার ছেড়েছেন আপনি? আমি বলতে চাইছি শিক্ষিত মানুষকে যে ভাই শিক্ষিত মানুষ এই পেশায় আসলে সেও প্রফিটেবল করতে পারবে। কৃষককে আমরা গরিব দেখি, কারণ কৃষক আসলে জানে না স্ট্র্যাটেজি, জানে না মার্কেটিং কিভাবে করবে। গরুর ব্যাপারীদের সিন্ডিকেটে আপনি প্রফিট করাটা খুব টাফ। খামারে যেটা ভুল চিন্তা করে যে আমি হাট থেকে গরু কিনবো, গরু 6 মাস 7 মাস লালন পালন করব, এরপর লাভ করে বিক্রি করব। ভাই ব্যাপারটা এই সাধারণ পদ্ধতিতে চলে না। গরুর 2-3 ধরনের দালাল হয়, গরুর ব্যাপারী হয়, গরু দালাল হয়, হাটে হয় ফরিয়া দালাল, মানে এক একজনের এক এক ধরনের ক্যারেক্টার আছে। 3-3টা একটু বৈশিষ্ট্যগুলো বলেন। কোরবানির গরু হয় তাইলে হয়তো 5 লাখ টাকা লাভ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা সে গ্রহণ করতে পারে নাই। একটা খামার ঠিক কি কি কারণে সাকসেসফুল হয় আর কি কি কারণে ব্যর্থ হয়? 12টা গরু থেকে কি আপনার 6 লাখ টাকা ইনকাম করা, প্রফিট করা সম্ভব? 12টা গরু থেকে 6 লাখ টাকার কাছাকাছি সম্ভব। একজন শিক্ষিত মানুষ হলে আপনার কৃষি পেশায় আসা উচিত, কারণ আমাদের ফিউচার ইকোনমি কৃষিতে গ্রো করবে। ধরেন এখন যদি কেউ গ্রামে যেতে চায়, যায় একটা খামার শুরু করতে চায়, গরুর খামার দিয়ে শুরু করবে এবং কিছু শাকসবজি উৎপাদন করবে, তার অ্যাটলিস্ট কত টাকা নিয়ে শুরু করা উচিত? কোন কোন টাইপের মানুষের ভুলেও চিন্তা করা উচিত না যে আমরা গ্রামে যাব? ঢাকার অনেক মানুষ আমাকে বলে যে গ্রামে চলে যাব, এই ইট কাঠের এই শহর ভালো লাগছে না, যান্ত্রিকতার জীবন, ওখানে গিয়ে কি অ্যাকচুয়ালি আপনি সুখে আছেন? আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের স্টুডিওতে এসেছেন জুবায়ের ভাই। তিনি ঢাকায় 13 বছরের একটা কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করে তার মনে হলো তিনি কৃষি কাজ করবেন এবং সুখের খামার নামে তিনি একটা খামার তৈরি করেছেন, যেখানে তার ইচ্ছা হচ্ছে যে 30 বিঘা জমির উপর তিনি একটা অ্যাগ্রো ট্যুরিজম ভিলেজ করবেন। অনেকেই গ্রামে চলে যেতে চান, খামার করতে চান। আজকের এই পডকাস্টে আমরা একটা অনুপ্রেরণার গল্প যেমন শুনবো যে কিভাবে জুবায়ের ভাই গ্রামে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জগুলো ফেস করে এই ট্যুরিজমটা তিনি এস্টাবলিশ করার কাজ শুরু করেছে। এই সব কিছুর কমপ্লিট নলেজ আজকের এই পডকাস্টের মাধ্যমে আমরা জানতে পারবো। আমি জানি আপনাদের অনেকের এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে, কৌতূহল আছে, কিন্তু ভালো কোনো নলেজের সোর্স নেই। আজকে আমরা এমন একজন গেস্টকে পেয়েছি যিনি নিজের হাতে রাখাল হয়ে এই কাজগুলো করেছেন এবং তিনি একজন কর্পোরেট পার্সোনালিটি ছিলেন। কিভাবে বিজনেসের সাথে খামারকে অ্যাড করে তিনি প্রফিটেবল একটা অ্যাগ্রো খামার তৈরি করেছেন, সেই বিষয়টা, সেই গল্পটাই আমরা জানবো। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা পডকাস্টের ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম জুবায়ের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। জুবায়ের ভাই, আপনি আপনার ঢাকার একটা এস্টাবলিশড ক্যারিয়ার ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে খামার করছেন। হঠাৎ করে আপনার একদিন মনে হলো যে গ্রামে আপনার যেতে হবে, সেখানে আপনি যেতে চান, কিছু করতে চান, ঢাকার এই ব্যস্ততা ভালো লাগছে না, এবং এরপরে হচ্ছে আপনার খামারের যাত্রা। এই কথা কি সত্যি? হ্যাঁ, এই কথা সত্য। আমি ঢাকার 13 বছরের কর্পোরেট কেরিয়ার ছেড়ে, আমার যদিও মানে গ্রামটা চেনা কিন্তু আমার কেরিয়ারটা নতুন, সেইখানে এই অজানা কেরিয়ার নিয়ে আমি শুরু করলাম সুখের খামার। সুখের খামার, জি, খুব সুন্দর নাম। তো সুখের খামারে আসলে কি কি করেন আপনি? সুখের খামারে এই মুহূর্তে আমি গরু পালন করি, ছাগল পালন করি, ভেড়া করি, গারল করি, এর মধ্যে ধান চাষ করি, সবজি করি, কলা চাষ করি। আমরা একটা কটেজ বানিয়েছি, মানুষ শহরের মানুষ গ্রামে বেড়াতে যায় কৃষিকাজ দেখার জন্য, এবং আমরা সুখের খামার এগ্রো ভিলেজ নামে একটা গ্রাম তৈরি করছি। গ্রাম বানাচ্ছেন? জি, একটা গ্রাম বানাচ্ছি। মানে ওই গ্রামে গিয়ে কি করবে মানুষ? এই গ্রামে মানুষ
মানুষ তো এখন ছবির মতো গ্রাম আর দেখতে পারে না, এখন শুধু কল্পনা করে যে আগে গ্রাম দেখতাম কেমন, এখন আর সেই গ্রামের ফিল মানুষ পায় না গ্রামের বাড়িতে গিয়েও। আমরা এই জন্য একটা গ্রাম বানাচ্ছি যেটা হবে একটা খামার বেসড গ্রাম, যেখানে সমন্বিত খামার থাকবে, যেখানে গরু ছাগল হাঁস মুরগি ভেড়া দুম্বা চাষ হবে, মাছের পুকুর থাকবে, এখানে সবজি চাষ হবে, ফলের চাষ হবে। এটা একটা গ্রামের মধ্যে এটা মেইন আকর্ষণ হবে, বা এটা হবে এই গ্রামের মূল আর্নিং সোর্স। এই গ্রামে আরও একটা জিনিস আমরা তৈরি করব, মানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, এগ্রো ট্যুরিজম। যেহেতু শহরের মানুষ শহরে বিষণ্ণ হলে একটু মানে জানতে চায়, একটু অনেকে কৃষিকাজকে জানতে চায়, অনেকে কৃষকের জীবন দেখতে চায়, তাদেরকে আমরা এখানে থাকার অপরচুনিটি করে দেবো, একটু একটু কটেজ বানাবো, আরো কিছু এই গ্রামের কাজ কি শুরু হয়েছে? গ্রামে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, আপনি আমাকে ভাইয়া বলেন যে ঢাকায় আমি অনেকের সাথেই আমার কথা হয়, আমার সার্কেলে যারা আছেন অনেকেই বলেন যে ঢাকার এই ব্যস্ততা ভালো লাগছে না, একটা সময় পরে গ্রামে যাব। তো বেশিরভাগ মানুষ আসলে গ্রামে কিন্তু যাওয়া হয় না, কারণ এই সুযোগ কোনোদিনও আসে না, তার এই সুযোগ কোনোদিনই আসে না, কারণ একটা কাজের ভিতরে যখন থাকে এত সহজ না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি চাকরি ছেড়ে দিলেন, আপনি গ্রামে চলে গেলেন, এই চিন্তাটা কিভাবে মাথায় আসলো এটা একটু বলেন। আর আপনি আসলে ঢাকায় কি করতেন? আচ্ছা, আমি ঢাকায় করতাম, আমার একটা পাবলিক রিলেশন এজেন্সি রয়েছে, নাম হলো স্টোরি টেলার, যেটা আমি দীর্ঘ 13 বছর ধরে এটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমার একটা ছোট্ট না মাঝারি আকার টিম, নিকেতনে অফিস ছিল, এটা আমি করতাম। আসলে আমার এক সময় মনে হয়েছে আমরা এটা শুরুটা আসলে হয়েছিল 2018 সালের দিকে। আমি আস্থার বাজার নামে একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করি, যেখানে নিরাপদ খাদ্য, আমরা যেটা বলছি অর্গানিক প্রোডাক্ট, আপনি দেখবেন যে 16-17 দিকে অর্গানিক প্রোডাক্টের একটা ব্যাপক চাহিদা তৈরি হয় মার্কেটে, মানুষের মধ্যে একটা আওয়াজ ওঠে। তখন আমরা একটা ই কমার্স শপ করি, একটা গ্রোসারি শপ, যেখানে এই অর্গানিক ফুড মানুষকে দেব। এইটা যখন আমরা দেব ভাবলাম, আমরা খুঁজে খুঁজে একজন মানুষকে বের করলাম যিনি অর্গানিক ওয়েতে এটা টাঙ্গাইলে উৎপাদন করে। তো আমরা তার থেকে প্রোডাক্ট সোর্সিং করে আমরা ঢাকায় আমাদের সার্কেলে এগুলোকে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। তখন তো ফেসবুকে অতটা এই ধরনের বেচা বিক্রি আমরা অতটা পপুলার হয়নি, আমরা তখন এই হোয়াটসঅ্যাপ করতাম, ফোন করতাম, করে করে মানুষকে বিক্রি করতাম। কিন্তু কিছু বছর না ঘুরতে দেখা গেল যে ওই লোকের এত কাস্টমার বাড়লো, আমারও এত কাস্টমার বাড়লো যে উনি আমাকে আর সাপ্লাই দিতে পারে না। যখন সে সাপ্লাই দিতে পারে না, তখন এইটাকে আমার 1.5 বছরের মাথায় আমাকে আবার একটা প্রফিটেবল বিজনেস বন্ধ করতে হলো, কারণ আমার কাছে সোর্সিং নাই, আমি তো উৎপাদক না। তখন এটা বন্ধ করি। এই ব্যবসাতে আসার আগেও আমার আসলে যেটা কৃষির প্রতি টান ছিল বলেই আমি এরকম একটা কিছু চিন্তা করেছিলাম। তো যখন আমি এটা করি, ফেল করলাম, এটাকে আমি ফেলই বলবো যেহেতু বন্ধ করতে হয়েছে, তখন আমার মনে হয় যে আমার আসলে উৎপাদক হওয়া উচিত। ওকে, কারণ এইখানে পুরো গেমটা আসলে উৎপাদকের হাতে। যদিও এখন বুঝি যে গেমটা আসলে সবসময় বিক্রি কে করতে পারে তার হাতেই। তো তখন আমি যে এই উৎপাদন করব, তখন আমি ছোট ছোট করে শুরু করি। এখন তো ঢাকা থেকে হঠাৎ করে যাওয়া সম্ভব না। তো এই শুরুটা তখন আস্তে আস্তে শুরু হয় আমার, যে আমি একটু গরু দিয়ে শুরু করি, অন্য মানুষকে গরু দেই, যে ভাই আপনি একটু গরু ফেলে দেন, আমি একটু ধান চাষ করতে দেই, আমি একটু ছাগল পালন করতে দিই। এসব করতে 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 4-5 বছরে আমার একটা এক্সপিরিয়েন্স হয়। যদিও এটা 18 আগে থেকেই আমি একটু করতাম, 2020 সাল পর্যন্ত এই এরকম অন্যকে দিয়ে করানোর চেষ্টাই আমি করেছি। যখন করোনা আসে তখন তো আসলে হোম অফিস, তখন হোম অফিসের সঙ্গে প্রথম পরিচিত হই। যদিও বাড়িতে গিয়ে হোম অফিস তো বুঝি না, তো এই ল্যাপটপটা সব রেখে দিয়ে তাহলে এবার ঘোরাফেরা শুরু করলাম। এবার দেখলাম যে গ্রামের সব কিছুই স্বাভাবিক, কোনো কিছু অস্বাভাবিক নাই। হাট চলতেছে, গরুর হাট চলতেছে, এমনি আমাদের মানে মানুষের খাদ্যের হাট চলতেছে, গ্রামের সব মানুষ চায়ের দোকানে আড্ডা মারতেছে। অথচ ঢাকায় লকডাউন, গ্রামেও লকডাউন, কিন্তু সব কিছু স্বাভাবিক। মানে গ্রামের লকডাউনটা খুব বেশি মানা হয়নি, মানা হয়নি, মানুষ এটাকে ফিলই করে না এটাকে লকডাউন। গ্রামে এমনিতেই মানুষ অনেক কম, শহরের তুলনায় এত মানুষ তো নাই। যখন ওই পরিস্থিতি আসলো, তখন আমার মাথার মধ্যে একটা অনুভব হয়, হঠাৎ করে যেন প্যারাডাইম শিফট হলো। আচ্ছা, তার মানে শহরের ইকোনমি সাস্টেনেবল না। যখন হরতাল অবরোধ হয়, লকডাউন হয়, কিছু হলেই ওই দিন ইকোনমি একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু গ্রামের ইকোনমি খুব সাস্টেনেবল। এটা এগ্রো বেসড সব ইকোনমি সাস্টেনেবল, কিন্তু গ্রামের ইকোনমি সাধারণতই সাস্টেনেবল। আমি তখন এই গরুর হাটে ঘোরা শুরু করলাম, যেখানে আমার গরুর প্রতি আকাঙ্ক্ষাটা তখন সবচেয়ে বেশি, আমি তো গরুর খামার করবো, এরকম একটা স্বপ্ন ছিল। তারপরে আমার জানালার সামনে আমার মা একটা ছোট্ট জমির মতো আছে, কিছু গাছ লাগাইছে, কিছু সবজিও দিত। তো আমি তখন ওইটার প্রতি আরো আগ্রহী হয়ে পড়লাম। আমি তখন ওইখানে একটু চাষ করা শুরু করলাম, গরুর হাটগুলোতে ঘুরলাম। এরপরে আস্তে আস্তে আমি তখন একটা খামার শুরু করলাম। কোথায় এটা? বগুড়াতে? এইটা বগুড়াতে। আচ্ছা।
তো যদিও বগুড়া বলে রাখি যে বগুড়া কিন্তু আমার নিজের বাড়ি না, আমার শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে লকডাউনে আপনি বগুড়াতেই ছিলেন? প্রথমে আমি সিরাজগঞ্জে ছিলাম। ও সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে ছিলাম, মানে এখনকার গল্পটা এটা সিরাজগঞ্জের গল্প। এখনকার গল্পটা সিরাজগঞ্জের। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে আমি আবার মানে বগুড়া, আমি যে কৃষি কাজে ট্রাই করছি, যেগুলো গরু ছাগল ধান এগুলো সব আমি ওখানে করেছি। সিরাজগঞ্জে না, বগুড়াতে করেছি। আচ্ছা, আমার শ্বশুরবাড়ি এলাকায় করেছি। করোনার সময় যখন আমার মাথার মধ্যে এটা আবার আসলো, তখন আমি আবার ওইখানে মুভমেন্ট নিলাম যে আমি তাহলে এবার এইখানে গিয়ে দেখি তো একটু গরু কিনতে পারি কিনা, একটু পালতে পারি কিনা। আচ্ছা। তখন তো আমার খামার নাই, কিচ্ছু নাই, শুধু আমি গরু কেনার চেষ্টা আপনি করলাম। এর আগে যে ট্রাই করেছিলেন বিভিন্ন জায়গায় গরু কিনে দিয়ে ছাগল কিনে দিয়ে যখন ঢাকায় কাজ করতেন, সেগুলো কি গ্রামে কিনে দেওয়া হয়েছিল না সিরাজগঞ্জে, মানে বগুড়াতে নাকি সিরাজগঞ্জে? সব বগুড়াতে। সব বগুড়াতে। বগুড়াতে। আচ্ছা, বগুড়া হওয়ার একটা কারণ আছে। আমার শ্বশুরবাড়ি যে এলাকাটা, এটা খুবই গ্রাম, মানে খুব গ্রাম বলতে কি, এই যে আমরা কল্পনায় যেরকম গ্রাম চিন্তা করি, নিভৃত গ্রাম, এটা হলো পুরোপুরি গ্রাম। এই কারণে এইখানে আবার আরেকটা জিনিস আছে, দেখেন বগুড়া কাহালুর মাটি অত্যন্ত ভালো। এইখানে বছরে 3 বার চাষ হয়। এখানে প্রত্যেকটা জমিতে যে কোনো ধরনের ফসল ফলানো সম্ভব হয়। এবং আরো আনন্দ দুঃখ জানি না, ওই এলাকা মানে ওই কাছাকাছি বর্ডার এলাকায় হওয়ায় ভালো জাতের গরু বিভিন্ন বাড়িতে থাকে। তার মানে ওখান থেকে ভালো জাতের গরু সংগ্রহ করাটাও খুব সহজ হয়। তো এই কারণে আমার ওই দিকের আগ্রহটা সবসময় বেশি ছিল। সিরাজগঞ্জের গল্পটা শুনি। এরপরে এই যে লকডাউনে গেলাম, যখন এরকম আমি দেখতেছিলাম যে হ্যাঁ চাষ করা যায়, তো খুবই ইন্টারেস্টিং একটা কাজ, তাহলে কেন আমি আরো একটু সময় দিই না। আমি তখন আরো বেশি স্টাডি করা শুরু করলাম, একটু পড়াশোনা শুরু করলাম। তো এই পড়াশোনা করতে করতেই আমার মধ্যে স্পিডটা চলে আসে যে আমি এটা করব। এর মধ্যে লকডাউন কমে আমি ঢাকায় আসি। আমার একজন সহ প্রতিষ্ঠাতা আছে সুখের খামারে, ওনার নাম হলো তাসদিক হাবিব। পরে আমরা যখন, উনিও ধরেন ঝিনাইদাতে এরকম গরুর খামার করেছে, ফুলের চাষ করে, এগ্রিকালচার করে, ওনার মধ্যেও এইটা নিয়ে মানে অনেক স্পিড এবং অনেক স্টাডি পড়াশোনা ওনার মধ্যেও আছে। তখন আমরা এই দুজনে বসি গল্প করি যে ভাই আপনি কি করতেছেন, আমি কি করতেছি। আমাদের মধ্যে তখন একটা সিমিলারিটি নিয়ে আরো বেশি কথা হয়, আরো বেশি আলোচনা হয়। তখন আমরা আসলে আস্তে আস্তে ঠিক করি যে না, আমরা তাহলে দুজনে আলাদা আলাদা করাচ্ছি, ভাই আসেন একসাথে বড় কিছু করা। ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? ওনার সঙ্গে পরিচয় হলো খুবই ইন্টারেস্টিং। আমি যখন 2015-16 সালের দিকে ই কমার্স খুব পপুলার হতে শুরু করে, আমি তখন ই কমার্স ই ক্যাবের মেম্বার হই। আচ্ছা। ই ক্যাবের মেম্বার হলে ই ক্যাব থেকে একটা ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওইখানে তাজিদ হাবিব ছিলেন একজন ট্রেনার, যিনি ফেসবুক মার্কেটিং কিভাবে করতে পারি এটা শেখাতেন। তো ওই ট্রেনিং এ গিয়ে আমার ওনার কথা এত ভাল লাগে, আমি তখন ক্লাস শেষে ডাইরেক্ট পরিচিত হতে আসি যে ভাই আপনার কথা খুব ভালো লাগছে, এত সুন্দর করে কথা বলেন আপনি, আমি আপনার থেকে আরো শিখতে চাই। তো বললো ঠিক আছে, ফোন নম্বর নেই, যদি কোনো সমস্যা হয় জানাবেন। তো ওইভাবে ছিল পরিচয়। এরপরে উনি আমার পিআর এজেন্সির ক্লায়েন্ট হয়। ওনার প্রতিষ্ঠান হলো ক্লিন ফোর্স লিমিটেড। উনি এই ক্লিন ফোর্স আমার যখন ক্লায়েন্ট হয় তখন তো আরো যোগাযোগ বাড়ে। তো এই যোগাযোগ হইতে হইতেই তখন এইগুলো আসলে তৈরি হয়। তখন এই যে দুজনের মধ্যে ভাবের আদান প্রদান, দুজনের সিমিলার জায়গা কোনগুলো, সেগুলো নিয়ে আসলে কথা হয়। এই তারপরে আমরা আসলে একটা মুভমেন্ট নেওয়া শুরু করি যে হ্যাঁ তাহলে আমরা একটু বাণিজ্যিক ভাবে করি। যেহেতু আমি ছোট ছোট করে করছি, লস করছি, লাভ করছি, নিজে যাওয়ার একটু করছি, তখনও পর্যন্ত কিন্তু সুখের খামার নাম এসব কোনো কিছু নাই, তখন শুধু চেষ্টা। আচ্ছা, সিরাজগঞ্জে যখন এই যে লকডাউনে আপনি থাকলেন, বিভিন্ন হাটে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আমি আরেকটু কেন সময় বাড়িয়ে দিচ্ছি না, এরপরে কি ঘটলো? এরপর তো আমার মনে হলো যে আমার করা উচিত। তখন আমি স্টাডি শুরু করলাম, পড়াশোনা শুরু করলাম যে কৃষির সম্ভাবনা আসলে কোন কোন সেক্টরে, এবং কৃষির সম্ভাবনাটা কোন কোন প্রোডাক্টে বেশি, কোনগুলো একটু প্রফিটেবিলিটি ভালো, কৃষক কেন প্রফিট করতে পারতেছে না। আপনি জানেন বোধহয় যে আমাদের যা কৃষক সাধারণত তার উৎপাদিত প্রোডাক্টের যেটা বাজার মূল্য, তার থেকে 28% মূল্য কৃষকের ঘরে যায়। তাহলে কৃষক সব গরিব, তাহলে আমি যে রিস্ক নেব কিভাবে এটা হতে পারে। যখন আমি দেখলাম যে প্রবলেমটা আসলে উৎপাদনে না, প্রবলেমটা হলো মার্কেটিং এ, সেলস করতে পারে না। তো এদিকে তাজিদ ভাইয়ের সেলসের এক্সপিরিয়েন্স, যখন পরে আমাদের এইগুলো আসলে প্রতিটা ডট এক একটা করে আমাদের জন্য কানেক্ট হয়েছে, আমাদের জন্য তখন স্পিড আরো দিছে। তো আমি তখন আচ্ছা মার্কেটিং করা, আমি তো ঢাকায় এত মানুষ আছে, এত প্রোডাক্ট আমি বেচতে পারছি, তো এই প্রোডাক্ট উৎপাদন করলে আমার তো মানে কোনো টেনশনই করতে হবে না। আমাদের লোকাল যে পাইকার বা লোকাল যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের মধ্যে আমাকে ঢুকতেই হবে না। তখন আমি আসলে এই যে বড় করে করার প্রস্তুতি নেই। তারপরে আমরা একটু করি, আবার ট্রাই করি। যখন এটাকে একটা পারফেকশন আসলো, তখন আমরা আবার আরেকটা জিনিস শুরু করি। আমরা তখন তো আসলে আপনি জানেন বোধহয় যে লাইফ স্টকে বা এগ্রো বিজনেসে এইটা দুটো চ্যালেঞ্জ। একটা হলো ছোট করে করলে প্রফিট বেশি করা যায় না, দুই হলো বড় করতে চাইলে এটা আসলে ক্যাশ টাকার বিজনেস, অনেক টাকা লাগে। তখন আমরা একটা সিদ্ধান্তে আসি যে আমরা তাহলে যেই গরু বর্গে আমরা দিতাম সেটা আমরা নেব,
তা আমাদের সার্কেলকে মানুষকে আমরা জানাই, তখন ফেসবুকে আমরা পোস্ট করি যে ভাই আপনারা কেউ আছেন কিনা যে গরু বর্গা দিবেন, তাহলে আমরা গরুটা পালবো, যা প্রফিট হবে আপনি অর্ধেক আমি অর্ধেক, এভাবে নেব। এরপরে আমরা যে ফেসবুকে পোস্ট করি, মানুষ আমাদের সঙ্গে কানেক্ট হয়, এবং যেহেতু আমাদের ট্র্যাক রেকর্ড ছিল, মানুষ আমাদেরকে ফেসবুকে, আমি কিছু কিছু জিনিস পোস্ট করতাম, ছবি তুলে দিলে মানুষ দেখতো যে হ্যাঁ লোকটা তো ছেলেটা তো কাজ করতেইছে, তাহলে একটু দেখি না, ট্রাই করি। তো মানুষ যুক্ত হওয়া শুরু করলো, এবং আমরা গরুর সংখ্যা বাড়ালাম। গরুর সংখ্যা বাড়ালে যেটা হয়, তখন আমরা এলাকার সিন্ডিকেটটাকে আমরা ভাঙার চেষ্টা করিনি, আমরা তখন সিন্ডিকেট মধ্যে আমাদের ঢুকতে হলো না। কারণ এলাকায় আপনি জানেন যে গরুর হাটে গরুর ব্যাপারীদের সিন্ডিকেটে আপনি প্রফিট করাটা খুব টাফ, মানে যখন কিনতে যান অথবা বিক্রি করতে যান। কারণ সাধারণত দেখেন, মানুষ গরুর ব্যবসায় বা খামারে যেটা ভুল চিন্তা করে যে আমি হাট থেকে গরু কিনবো, গরু 6 মাস 7 মাস লালন পালন করব, এরপর লাভ করে বিক্রি করব। ভাই ব্যাপারটা এই সাধারণ পদ্ধতিতে চলে না। কারণ আপনার যদি গরু কেনার অভিজ্ঞতা না থাকে, তখন কি হয়, আপনি কাউকে নিয়ে যান সাথে, সেই লোকটা কি হয়। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা যখন গরুর হাটে যাই তখন অনেকেই মনে করে যে এখানে বোধহয় গরু নিয়ে কি আসছে, যে খামারি, যে কৃষক। না, এখানে সব গরুর ব্যাপারী, গরুর দালাল। গরুর 2-3 ধরনের দালাল হয়, গরুর ব্যাপারী হয়, গরুর দালাল হয়, হাটে হয় ফরিয়া দালাল, মানে এক একজনের এক এক ধরনের ক্যারেক্টার আছে। 3টা একটু বৈশিষ্ট্যগুলো বলেন। ব্যাপারী হলো যে অনেকগুলো গরু একসাথে কিনে সে কোনো পাইকারি কোথাও সেল করে। আর যে দালাল, সে হলো গ্রাম থেকে গরু কেনে, সেগুলো হাটে বিক্রি করে। আর ফরিয়া দালাল তাকে বলে যে হাট থেকে কেনে, হাটেই বিক্রি করে। আচ্ছা আচ্ছা। ফরিয়া ব্যাপারী সাধারণত এই খামারিদের গরু, যে ভাই আপনি তো গরু কেনা বেচা করেন, আমাকে একটা গরু কিনে দেন, তখন গেলে ও গরু কিনতে 3-4-5 হাজার টাকা প্রফিট করে ওকে গরু বিক্রি করেন। ও তো জানেই না গরুর দামটা কত, এই গরুটা কি জাতের, কারণ এটা চিন্তা তো সময়ের ব্যাপার আছে। মানুষ তো সাধারণত, আমি দেখেছি শিক্ষিত মানুষ যখন খামার করে বড় করে তখন একটা ব্যাপারী নিয়ে এসে চলো গরু কিনবো, তখন যায় হাটে, যে এরকম প্রত্যেকটা গরুতে 5,000 করে তখন কেনার সময় বেশি দামে কিনছে। এরপর যখন 6 মাস পারলো, 7 মাস পারলো, গরু থেকে কত লাভ করবে, 10-15 হাজার, 20,000 টাকা। তো 5,000 টাকা সে কেনার সময় লাভ করছে, বিক্রির সময় আবার 5,000-6,000 লাভ করবে। তাহলে আপনি আপনার সাস্টেনেবল পর্যায়টা কোথায়? ওই তো 10,000 টাকার মতো নিয়ে 10,000 নিচে। তা আপনার থাকলে 10,000, আপনার না, তাহলে আমার তো পোষাচ্ছে না। 10টা গরু বেঁচেছে, 6 মাস পরে 1 লাখ টাকা লাভ হইলো, কিন্তু এখান থেকে 2 লাখ টাকা লাভ করার সুযোগ ছিল। এটা যদি কোরবানির গরু হয় তাহলে হয়তো 5 লাখ টাকা লাভ করার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগটা সে গ্রহণ করতে পারে নাই। এটা তার ব্যর্থতা বলবো না, এটা হলো তার প্ল্যানিং বা স্ট্র্যাটেজির সমস্যা, অথবা এক্সপিরিয়েন্সের অভাব ছিল। তো আমি এই সমস্যাটা পড়ছি। আমি তখন কি করলাম, আমাকে তাসজিদ ভাই বুদ্ধি দেয় যে ভাই তাহলে গরু কেনা বেচা শেখেন, যেহেতু আমাদের লাভের একটা অংশ ওরাই নিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি, মানে এটা এমন না যে বোঝা যাচ্ছে না, খামার শুরু করা ভাই এটা বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি চেষ্টা করলাম যে ভাই তাহলে এবার ব্যাপারী হই, মানে গরু দালাল হই। তখন আমার একজন দালালের সাথে আমার একটা কন্ট্রাক্ট, আমরা একটা কন্ট্রাক্ট করি যে ঠিক আছে আমরা আপনার সাথে। তো উনি বললো তাহলে আপনাকে আমি পার্টনার কেন বানাবো। আমি বলছি যে পদ্ধতিটা এমন হবে যে আমরা একসাথে গরু কিনবো, একসাথে হাটে বিক্রি করবো, যা লাভ হবে আপনি নেবেন, আমি নেবো, তা আপনি ওস্তাদ আমি শিষ্য, এইভাবেই এটা পরিচয় হবে। তো উনি বললো না, আপনাকে পরিচয় করাবো যে ঢাকার পার্টি এসে গরু কিনতে, এইভাবে বললে একটু গরুর দামটা একটু বেশি করা যাবে। ঠিক আছে, আপনি যা পরিচয় করাইতে ভালো লাগে করবেন। তো বললো ঠিক আছে, তাহলে ভাই যেহেতু আমার হলো পরিশ্রম মেধা, আপনি দিবেন টাকা। বললাম ঠিক আছে, টাকা ম্যানেজ করতেছে, আমি 2-3 দিন টাকা ম্যানেজ করে বললাম চলেন ভাই। আমার মনে আছে এটা ছিল রোজার মাস, সেহরি খেয়ে আমি অপেক্ষা করতাম যে কখন সে আমাকে মিস কল দেবে। সে তো গ্রামে মিস কল চলে, কিন্তু শহরে তো মিস কল চলে না। সে মিস কল দিলেই আমি বের হয়েছিলাম। ধরেন যে রোজার দিনে 5:30-6টায় উঠে বের হয়ে আসাটা খুব কঠিন। কত সালের কথা এটা? এইটা আমরা বলতেছি 2024 সালের কথা। 24। কারণ আমরা যখন খামারটাই প্রফিটেবল, আরো কিভাবে প্রফিট করতে পারে, তখন আসলে এইগুলো আমরা কানেক্ট করতেছিলাম, তাহলে এগুলো শিখতে হবে। তখন বাই দিস টাইম কি তাহলে আপনি বগুড়াতে চলে আসছেন? বগুড়া তো খামার শুরু করে দিয়েছেন, অলরেডি শুরু করে দিয়েছি। ও তাহলে আমরা একটু পিছনে যাব, এটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, তো সিরাজগঞ্জে ছিলেন, আপনি স্টাডি করছিলেন, এবং আপনার ওই যে পার্টনারের সাথে দেখা হলো, আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা হচ্ছে একসাথে শুরু যে করবেন। এটা হচ্ছে আপনার যাবার যে সিদ্ধান্ত, কারণ ওই সময় তো আপনি অলরেডি সম্ভবত তখন লকডাউন চলে নাকি? তখনও কখনো লকডাউন হয়, কখনো কত সালের কথা এটা? এটি 2021 সালের কথা, 20-21 মধ্যে দিয়ে কথা। ওকে, তো তখন যখন আপনি বললেন যে আমি গ্রামে যাব, শুরু করব, তখন কি চাকরি ছেড়ে দেওয়ার প্ল্যান অলরেডি হয়ে গেছে আপনার, অথবা তখনও চাকরি ছাড়ার পরিকল্পনা হয় নাই। চাকরি ছাড়ার প্ল্যান হচ্ছে তখন যখন আমরা খামারটাকে বাণিজ্যিক ভাবে করলাম এবং দেখলাম খামারে আসলে প্রত্যেকদিন সমস্যা আছে। আচ্ছা আচ্ছা,
এই সমস্যাটা আসলে ফাঁকে থেকে মেটানো যাচ্ছে না, যেইটা তাসজিদ ভাই ওই ঝিনাইদহাতে এই প্রত্যেক দিন এই সমস্যা সলভ করতে করতে, সে যেমন ফোনে ফোনে ওইখানে এক্সপার্ট লোক দিয়ে করে করে এই যে চ্যালেঞ্জগুলো, তখন উনি বললেন যে ভাই আমি কিন্তু এগুলো আগে ফেস করে ইতিমধ্যে আসছি, এইগুলো যদি আমরা ওইখানে থেকে ফেস না করি তাহলে এইটা সমাধান করতে আমাদের বহু সময় লাগবে, বরঞ্চ উনি তো বলে যে এটা কোনোদিনও ফুল প্রফিটেবলে আসবে না। আচ্ছা, আর প্রফিটেবল না আসলে বিজনেস আমরা বহুদিন করতে পারবো না। তখন যখন আমরা শুরু করলাম এই সময়টাতে এই চ্যালেঞ্জ হচ্ছিল তখন আমি যাওয়া আসা করি এরপর বগুড়াতে যাওয়া আসা করি। আমার বউকে বললাম যে চলো গাড়ি বস্তা বানিয়ে চলে যাই। এর আগে একটু যাই, সরি আমি আপনাকে আবার একটু থামাইলাম, যে এই যে আপনি শুরু করলেন চাকরির পাশাপাশি, কতটুকু শুরু করেছিলেন? আমার শুরুটা একটু প্লিজ একটু শুরুটা বলেন। আমি গরু কিনি, আমি 3টা গরু কিনি। 3টা গরু কিনেন, কাকে দিলেন বগুড়াতে? ওই গরু পালার জন্য, যেটা পালার জন্য প্রথমে আমি দুটো কিনে দুজনকে আমি গরু বগুড়াতে দিলাম। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে তারা গরু পাললো। একজনের তো মোটামুটি টাকা আমি তুলতে পারি নাই, তারই প্রয়োজন ছিল যে ভাই 7 দিন পরে দিতেছে, হয় নাই সে টাকাটা। আর এরপরে আরেকজন আমাকে কয়েক হাজার টাকা প্রফিট দিতে পারে, যদিও আসলে ওইটা তাদের দোষ না, কারণ উনি নিজে, আমি যাকে দিছি উনি আসলে গরিব মানুষ বলেই এটা নিছে, উনি নিজেই তো আসলে খাবার কিনতে পারে না, গরু কি ভালো মন্দ খাওয়াবে কি? আমরা জানি শুধু ঘাস খেয়ে শুধু খড় খেয়ে গরু ভালো হয় না, গরুকে একটু ভুসি খাওয়াতে হয়, একটু খোল খাওয়াতে হয়, আর একটু দু একটা প্রোটিন খাবার দিলে ওর মধ্যে, বা একটু টিকা দিতে হয় যেন অসুস্থ না হয়, এগুলো আসলে তারা করে না। আচ্ছা, তাহলে 2টা গরুর আপনি একটা রেজাল্ট পেলেন, একটা টাকা তো হাতে পেলেনই না, আর একটা টাকা হচ্ছে আপনি 2-3 হাজার টাকার মতো আপনি লাভ পেলেন। এরপরের স্টেপটা কি ছিল? এরপর এইটা কিন্তু আমি একটু আরো আগের কথা বলছি, মানে এটা কিন্তু ধরেন করোনার সময়কার কথা না, আমি এখন যে দুটো গরু কিনে বর্গা দিই, এটা 2016 শেষের দিকের কথা। আচ্ছা, তারপর এরপরে যখন এটা মোটামুটি মনে হলো যে না এটাতে হচ্ছে না, টাকা তোলা কঠিন, তখন আমি চেষ্টা করলাম যে দেখি নিজে কিছু করতে পারি কিনা, আমি একটু ছাগলের খামার করব, কারণ এটা ছোট হলে এটা একজন মানুষ পালতে পারবে। আপনি এই যে খামারটা তো ফুল ফেজে শুরু করেছেন এখন, বাট তার আগে তো আপনি স্টেপ নিয়েছিলেন যে একটু একটু করে শুরু করা আপনার পার্টনারের সাথে করোনার সময়। সো ওখান থেকে কিভাবে ছোট ছোট ভাবে শুরু করলেন, এইটা একটু। ওই সময়টাতে আমি 3টা গরু কিনি এবং নিজে পালবো এরকম একটা মেন্টালিটি নিয়ে, তখন কিছুটা সময় বাড়িতে থাকা যাচ্ছে, তখন করোনার প্রভাবটা তখনও রয়েছে। তো আমি যখন গরু পালন করা শুরু করলাম, বাড়ির পাশে একটা ছোট্ট পারিবারিক পুষ্টি বাগান বলে সরকারি ভাষায়, আমি বলি যে সবজির ক্ষেত, যখন আমি এগুলো ট্রাই করতেছিলাম, আমি খুব খুব এনজয় করতেছিলাম এই জার্নিটা। কিন্তু ডেইলি চ্যালেঞ্জ আছে, 3টা গরু দিয়ে তো আসলে একটা বাণিজ্যিক খামার হতে পারে না, তখনও খামারের কোনো নাম নাই। আমরা তখন চেষ্টা করি এবং এই গরু বিক্রি করে আসলে আমার প্রফিট হয় এবং অনেক বেশি না, কিন্তু কারণ ওই যে চ্যালেঞ্জ একটা আছে, গরু দালাল দিয়ে বিক্রি করতে হয় এবং গরু দালালের কাছেই আসলে কিনতে হয়, বেচতে হয়। কারণ আমি হাটে নিয়ে গেলে হয় কি, লোকে জিজ্ঞেস করে ভাই গরু কিনলেন না বেচবেন? আচ্ছা, তো এটা চ্যালেঞ্জ। আবার আমি গেলে লোকে গরুর দাম বেশি চায়, তো এটা আরো চ্যালেঞ্জ হয়। তো এইটা যখন হচ্ছিল তখন আমাদের মধ্যে একটু স্পিড আসলো, তাহলে আমরা এবার একটু গোছায়া করব। তখন আসলে আমরা পরিকল্পনা করি যে আরো গোছায়া করতে হলে এবং গরুর সংখ্যা না বাড়ালে আমরা এইটার যে এই খরচ তুলতে পারবো না, কারণ আমার পক্ষে এই গরুর সরাসরি কাজ করাটা এইটা তো আমার অভ্যস্ত না। আবার লোকে খুব ক্রিটিসাইজ করে, আমার তাতে কিছু যায় আসে না, আমার পরিবারে অনেকে একটু কষ্ট পায়, আজ তুমি এই করো, ফেসবুকে আবার ছবিও দাও এগুলো। তো তখন যেটা হয়, আমরা তখন একটু বড় করে করার পরিকল্পনা করলাম। তখন একটা খামার ম্যানেজ করলাম, আমাদের এক সুমন্দি ভাইয়ের একটা খামার ছিল, ওইটাকে আমরা নিলাম যে তাহলে এটা আমাদেরকে দেন, আমরা একটু এটা করি। তো আমরা একটা, এটা কি করোনা লকডাউনের ভিতরে বাড়িতেই আছেন? লকডাউনের একটু পরে এটা ততদিনে যে 1 বছর আমরা যে 2-3-4টা গরু দিয়ে ট্রাই করতে গেলাম, এবার আসলাম 22-23 মধ্যে চলে আসলাম। আচ্ছা, এর আগে যে ট্রাই করেছেন ওইটা কি আপনি গ্রামে থেকেই ট্রাই করেছেন? ওই যে তখন তো সুযোগ ছিল একটু কিছু অল্প সময় গ্রামে থাকার, শহরে আসার। ও মানে যাতায়াতের ভেতরে ছিলেন তখন যাতায়াতের ভিতরে। আমি তখন গেলাম যখন 2023 সালে এটার একটা পরিকল্পনা শুরু হলো যে না এবার আমরা একটা ফুল ফেজেস খামার নিয়ে নেব এবং আমরা এটা করব। তখন আমি প্রস্তুতি নেই এবং একটা খামার আমি ম্যানেজ করে ফেলি। ম্যানেজ মিনস যে লিজ নিলাম। এরপরে আমার বউকে আমি বোঝানো শুরু করলাম যে আমি একটা খামার করব বাড়িতে, আমি চলে যাব, আমি কৃষি কাজ করবো, আমি কৃষক হবো। সরাসরি বললাম আমি কৃষক হবো। তো বলতেছে এটা কিভাবে সম্ভব, এতদিন ধরে এখানে থাকি, বাচ্চাটা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ে, এমন স্কুলে মানুষ চান্সই পায় না, আমার বাচ্চাটা চান্স পাইছে, আমি চলে যাব না, স্বাভাবিক, খুব বিপদ এটা। তখন তাকে আস্তে আস্তে বুঝাইতে তখন আমি এই আসা যাওয়ার মধ্যে করি এবং 2024 সালের একেবারে শুরুতে মিনস জানুয়ারির দিকে আমি তখন গাট্টি বস্তা বান্ধে বউ নিয়ে চলে গেলাম।
কিভাবে বুঝালেন ভাবিকে, কি বললেন? কারণ এটা ওই একটা সময়টা- জেনুইন কোশ্চেন। অনেকেই যেতে চায়, কিন্তু এই বিভিন্ন এই সময় দেখেন ব্যাপারটা একটা হয়েছিল, ওই সময় আমার বউটা প্রেগনেন্ট ছিল। আচ্ছা। আমি তাকে 2-1 মাস আগেই নিয়ে গেছি যে চলো কয়েক মাস একটু বাড়িতে থাকো এখানে, আবার একটা ছোট বাচ্চা করলে, একটা বাচ্চা একটু বড়, আমার কিন্তু তখন 2টা বাচ্চা, আচ্ছা। আর একটা বাচ্চা পেটে ওর, আচ্ছা। তো ওর জন্য খুব চ্যালেঞ্জ হচ্ছে। জি, রাইট। তখনও রাজি হলো, ঠিক আছে আমরা বাড়িতে গিয়ে, বাড়িতে কিছুদিন থাকো, ভালো না লাগে চলে আসবে, কিছুদিন থাকো, বাচ্চা কাচ্চা হোক, এরপরে আবার আমরা চলে ও, আসবো। আচ্ছা। তখন আমি আগে যাই, একটা buffer time, একবার তো হ্যাঁ। ঢুকতে হবে। তো আজকে শুনলে হয়তো সে বলবো, ও তোমার মাথায় এই ছিল গোপন বুদ্ধি। আচ্ছা। তো যাই হোক, তখন আমরা গ্রামে গেলাম, তখনও মালপত্র নিয়ে যাই, মালপত্র আমি পরের মাসে নিয়েছি। আচ্ছা। তখন আগে তাদের নিয়েছি, এত বউ বাচ্চা, প্রেগনেন্ট বউ বাচ্চা কাছে নিয়ে আসা যায়, আগে ওদের বাড়িতে রাখি, তারপরে আমি গোছায় পরিবারের লোকও কেউ কেউ রাজি, কেউ রাজি না। আমার বড় বোন খুব সাপোর্ট করলো যে হ্যাঁ আসতে চাইলে আসবে, অসুবিধা কি, সারা গ্রামের মানুষ কাজ করে না, খালি শহরেই কাজ করা যায়, তো হাই আমরা তো আছি। তো সাহস পেলাম। আমার বোনও বললো যে নাকি, আমার বউ তখন বললো যে ঠিক আছে তাহলে দেখি, মালপত্র নিয়ে আগে মালপত্র নিয়ে ঢোকাই। তো মালপত্র নিয়ে আমি ঢোকালাম, এবং আমরা তখন একটা স্থায়ী একটা একটা নিবাস গড়ার চেষ্টা করতেছি। তখন কিন্তু আমি গিয়ে উঠলাম একেবারে আমার শ্বশুর বাড়ি। তো লোকে আমাকে খেপানো শুরু করলো, এই যে ঘর জামাই। তখন দেখলাম যে আচ্ছা, লোকে খেপাবে যদি আমি না বলি, তখন আমি জোর করে বলি ভাই আমি কিন্তু ঘর জামাই থাকি। তো এই বলা শুরু করলাম, এবং আমি খামারে এদিকে ফুল মনোযোগ দেওয়া শুরু করলাম। তখন আমি এই যে ওই সময় যখন আমি ফুল টাইম গেলাম, তখনই আসলে মনে হলো আরো বড় করে করতে হবে, কারণ আমাকে এখন আয় করতে হবে। কারণ এইখানে যা আয় করছি যদি ওই পরিমাণ কাছাকাছি পর্যন্ত যেতে না পারে, তাহলে এটা আমার একটা ফ্যামিলি চ্যালেঞ্জ। আপনি যখন চাকরিটা মানে আপনার এজেন্সিটা তখনও কি কন্টিনিউ হচ্ছে না ছেড়ে দিয়েছেন অলরেডি? তখনও কন্টিনিউ হচ্ছে, তখন আমি ফুল ছাড়তে পারি না, ছোট্ট একটা টিম আছে ওরা চালাচ্ছে। তখন আমি দেখেন 2022 সালের পর থেকে আমি খুব বেশি মনোযোগ তখন আর দিতে পারিনি, কারণ আমার তখন একটা নেশা হয়ে যাচ্ছে, খামারের মধ্যে যাতায়াতের মধ্যে ছিলেন। একটু জানতে চাইবো যে 2024-এর শুরুর দিকে তো আপনি গ্রামের দিকে একদম চলে গেলেন ফ্যামিলি নিয়ে, তখন আপনার মাসিক ইনকাম কত ছিল? এইটা ঢাকায় গড়ে 60-70 মতো আপনি ইনকাম করতেন, এটা জেনে রাখলাম, কারণ পরবর্তীতে আপনি কত ইনকাম করছেন সেটা তো জানতে হবে। আচ্ছা জি বলেন। আচ্ছা, এরপর আমি বউ বাচ্চাতে বাড়িতে যখন সেটেলমেন্ট হলো, আমি তখন গরুর দিকে মনোযোগ দিলাম, যে আগে আমার খামারটাকে রেডি করতে হবে। কারণ আমি চাইছি যে খামার হবে, আমি তখন 3টা জিনিস চাইছি। একটা হলো যে আমার খাবার যা লাগবে আমি সব চাষ করব, যেন আমার আর খাবারের জন্য কোনো টেনশন না থাকে, কোনো কিছু কিনে খেতে না হয়। তখন আমি হাঁস মুরগি এই ছোট ছোট করে বাড়িতে করলাম, চাষ করলাম, এগুলো সব আগে সেট আপ দিলাম। এর ফাঁকে আমি গরুটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতেছি, এবং তখন একটা বর্গা পদ্ধতিতে আসার চেষ্টা করলাম। তখন আমরা একটা নাম দিলাম, যে একটা নাম লাগবে এবার, কারণ মানুষকে তো পরিচয় দিতে হবে। তখন নাম দিলাম যে, এই নামটা অবশ্য আমার সহপ্রতিষ্ঠাতা তাসদিদ হাবিবি দিয়েছেন, যে ভাই অত নাম খোঁজা দরকার নেই, নাম দেন সুখের খামার। আমার বড় ছেলের নাম হলো আইমান সুখ, ছোট তার ছোট নাম হলো আজান সুখ, মেয়েটার নাম হলো আমাইরা সুখ। আপনি সুখ বংশের লোক, আপনি নাম দেন সুখের খামার। মাশাআল্লাহ, নামটা খুবই ক্যাচি একটা নাম। তখন আমি বললাম ঠিক আছে ভাই, নামটা তো সুন্দর হয়েছে। তখন ডান, একদিনই আমরা কাগজপত্র ফেসবুক করে আমরা তখন একটু মানুষকে জানানোর চেষ্টা করলাম যে তখন এই যে মানুষ রেসপন্স করলো, এবং আমরা গরুর সংখ্যা বাড়ালাম। তখন প্রথমে আমরা একটু 10-12টা গরু করলাম, আর একটু বেশি করলাম। এই গরু করে তখন আমরা প্রফিট করতে পারলাম আরো, কারণ তখন ইতিমধ্যে এই যে চ্যালেঞ্জগুলো হচ্ছিল, এই গরু পালতেই আমরা এই চ্যালেঞ্জগুলো, তখন ওই যে গরুর ব্যাপারীদের যে চ্যালেঞ্জটা হয়, তখন ওই যে আপনি ব্যাপারী হওয়ার ট্রাই করলেন, আমি ব্যাপারী হওয়ার ট্রাই করলাম, যে ঠিক আছে এই গরুগুলোতে কেনার সময় যা হয়েছে, বিক্রির সময় যদি আমি ফুল প্রফিটটা আনতে চাই, তাহলে আমাকে আসলে ব্যাপারীগিরি শিখতে হবে। তখন আমি এই যে একজন ব্যাপারীর সাথে পার্টনারশিপ করি, এবং আমি তার সাথে মিলে গ্রামে যাই, গরু কিনি, এবং ওইটা হাটে বেশি। হায় রে, টপটপা রোদ, ঘেমে মানে মাথা চান্দি গরম হয়ে যায় হাটে। আমি জানি না তারা কিভাবে টেকে এই প্রত্যেক দিন। আমার তো আসলে অভ্যাস নাই, তাদের হয়তো অভ্যাস আছে বলে পারছে। এই গরমের মধ্যে গরু বিক্রি করে দুজনে আমরা প্রফিট, আমাদের শর্ত হলো যে প্রতিদিন গরু বেচবো, আমার টাকা আমাকে দিয়ে দিবেন, প্রফিট দুজনে ভাগ করে নেব, পরের দিন সকালে আবার টাকা নিয়ে বের হবো। কারণ আমি রিস্ক দিতে চাই না, যে কারণ আপনি জানেন তো গরুর দালালদের ব্র্যান্ডিং খুব বেশি ভালো না। তো তাদের সাথে মেশার জন্য আবার আরেক চ্যালেঞ্জ শুরু হলো। তখন গ্রামে এই যে জামাই এবার নষ্ট হয়ে যাচ্ছে, জামাই তো কাদের সাথে মেশে, এদের সাথে তো এরা তো কি নেশা করে অভ্যস্ত, নানান ধরনের উপাধি তখন আস্তে আস্তে আমার মধ্যে শুরু হলো। ঠিক গ্রামের মানুষের ধারণা যে এই জামাই আর 1 বছর টিকবে, কারণ গরু করতেছে, এদিকে আবার হাটে যাচ্ছে, নানান কিছু করে এদের পাল্লাই পুরে টাকা সব নষ্ট করে 1 বছরের মধ্যে আবার ও ঢাকা চলে যেতে হবে। তো তখন আমি তো জানি যে আমি কি করতেছি,
আমি তো জানি যে আসলে সে আমার গিনিপিক, আমি তার গিনিপিক না। হুম, কারণ আমি তার কাছ থেকে লার্নিং নেওয়ার চেষ্টা করতেছি। আমরা জানি যে আমি লার্নিং শেষ হবে, তার সঙ্গে আমার হাটে যাওয়া ওইভাবে লাগবে না। জি। তো আমি লার্নিং আসছিলাম, প্রত্যেকদিন গরু কিনি, গরু বেচি, গরু কিনি, গরু বেচি করতে করতে একটা, এটাকে বলে গ্রামের মানে হাটের ভাষায় যে কালি চেনা। যখন কালি চেনা হলো তখন আমি একটু ক্ষান্ত দিলাম যে ঠিক আছে ভাই, এবার আপনি একা একাই করেন, আমি এখন খামারে ফুল মনোযোগ দেব। তখন আমি খামারের গরু বেচি, প্রফিট হয়, এবং আমি আরো ব্যাচ শুরু করি যে ভাই এবার আবার আরেকটু গরুর সংখ্যা বাড়াবো, তখন 30টা করবো, এভাবে একটা প্রস্তুতি নিই। আপনি যে এই স্টেজে এখন যে গল্পটুকু শুনতেছি, এখানে কতটুকু জায়গার উপরে আপনার খামারটা একটু আইডিয়া দেন, কারণ হচ্ছে যারা শুনছে তারাও যদি চিন্তা করে, অনেকের হয়তো বা গ্রামে জমি আছে, আসলে কতটুকু জমিতে শুরু করা যায়, আপনার এখন জমি কতটুকু ছিল, এবং মান্থলি বেসিসে আপনি এই মোমেন্টে, এই যে যখন আপনি ব্যাপারী থেকে খামারে ফোকাস করার কথা চিন্তা করলেন, 10 থেকে 12টা করে গরু আপনি এখন পালেন, আপনি কত ইনকাম করছেন? আচ্ছা, ইনকামের কথা বলার আগে আমি যেটা বলতে চাই যে আমরা ওইটা একটা 2 বিঘা জমির উপরে খামার, যাতে আমাদের 2টা গরুর শেড রেডি করা আছে, একটা বড় মুরগির শেড আছে, আর একটা শেড আছে যেখানে গরু বা মুরগি আমরা যেটা রাখতে চাই সেটা করতে পারবো। আর একটা ছোট্ট জায়গা আছে ছাগল ভেড়া রাখার জন্য। এরকম আবার একটা ছোট্ট অফিস রুম আমরা বানিয়েছি এখন। তখন তো অফিস বলে কিছু ছিল না, ঘাসের মধ্যে বসে আমরা কাজ করতাম। তো এইখানে আমরা একদিকে গরু পালি, একদিকে একটু মুরগি, তখন এইদিকে আমরা ফুল ফোকাস করা শুরু করলাম। আর কেমন ইনকাম করতেন? মানে ইনকামটা কি তখন মান্থলি বেসিসে, মানে আপনার মনে আছে কিনা যে কেমন ইনকাম আসতো? যে 2 বিঘা জমির উপরে আপনি গরু ছাগল করছেন, মুরগি করছেন, আর সবজি টবজি কি তখন করছেন? সবজির উপর তখন আসলে বিক্রির জন্য করছি, খাবার জন্য। খাবার, তাহলে সবজিটা বাদ রাখি আপাতত। তাহলে আপনি কেমন ইনকাম করছেন এই 2 বিঘা জমির উপরে এই জিনিসগুলো করে? তখন আমার গড়ে মোটামুটি আমি বলি 50-60 হাজার টাকা এরকম একটা গড়ে প্রফিট থাকে। 50-60 হাজার টাকা? হ্যাঁ। কিন্তু এই প্রফিটটা নিয়েও আমি তো তখন আমার জন্য যেটা চ্যালেঞ্জ, তখন আমার আস্তে আস্তে আমি তখন টিম, তখন আমি আসলে টাকা কত আমার থাকতেছে এইটার দিকে মনোযোগ না দিয়ে আমি চেষ্টা করতেছি যে আমি কত লিমিটেডে আমি আমার জীবনযাপন করতে পারি, যেন আমি ফুল বিনিয়োগ করতে পারি। কারণ আমি যাদের থেকে টাকা নিচ্ছি তারা দিচ্ছে আমাকে রানিং ক্যাপিটাল, কিন্তু আমার শেড ঠিক করার জন্য তো সে টাকা দেবে না। আমার এই গরু বেচার জন্য আমার একটু এবার অনলাইনে টিম লাগবে, এইটার ওই বেতন তো সে আমাকে দেবে না। ঠিক আছে, তাকে দিতে হবে না, তাহলে আমি এগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করি। আমি দেখেন, আমি যখন আমার খামারে এই যে সম্প্রতি আরো কয়েক মাস আগে এই বছর হেড অফ ডিজিটাল নিয়ে যাই, তখন অত টাকা আমিও বেতন পাই না যত টাকা তাকে আমি বেতন দিতাম। কারণ লোকে আমাকে খাপাইতো, হ্যাঁ রে খামারে হেড অফ ডিজিটাল কি করবে। আমি ভাই ধৈর্য ধারণ করেন, স্যার তার ইফেক্ট এবার কোরবানিতে দেখা গেছে, এবং আগামী কোরবানিতে আমি নিশ্চিত করে মিনিমাম 100 গরু এবং কোরবানির দিন 15 দিন আগে বিক্রি করে আমি শেষ করে ফেলতে পারবো। আমার এখন এই কনফিডেন্ট আছে, কারণ এই বছর আমি এত মানুষকে ফেরত দিচ্ছি, এত মানুষ, কিছু মানুষ আমার রাগও করছে যে ভাই এত কম গরু আপনারা রাখছেন কেন। কারণ ওইটা ছিল আমার মানে অ্যাজ এ ওভার দ্য ফোনে বা অনলাইনে গরু বেচার একটা প্রথম অভিজ্ঞতা। এর আগে আমরা গরু বেচছি কোরবানি ঈদে, কিন্তু সেগুলো লোকালি বিক্রি করছে। আমি চাইছি লোকালি বিক্রি। দেখেন, গরুর হাটে গেলে যেটা চ্যালেঞ্জ হয়, গরু যখন আমরা পালি, এটা যখন হাটে যায়, যে মোটা তাজাকরণ প্রজেক্ট যেটা বলে, এইটা হাটে গেলে এই গরুর ক্রেতাকে কষাই, অথবা কোনো প্রোগ্রাম আছে তারা কিনবে। তো এই কষাই কি আপনাকে 100 টাকা বেশিও দেবে? গরুর যার দাম হওয়া উচিত কখনোই না। কিন্তু আপনি যদি একটা কোরবানির গরু পালেন, তাহলে আপনার যদি গরুটা পছন্দ হয়, এটা ভালো জাতের হয়, দেখতে সুন্দর হয়, আপনি 2-4 হাজার টাকা বেশি দিতে আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভালো লাগছে, আমি নিয়ে যাই। কারণ আপনি পারফেক্ট দামও জানেন না, আপনার মনে আছে কত নেগোসিয়েশন করে, কতটা মানে নেগোসিয়েশন করার পরে কতটা দামে আমি কিনতে পারি। তার মানে আপনার কাছে অ্যাজ এ কোরবানির হাটে গরু বেচলে তখন কিছুটা প্রফিট জেনারেট করা যায় অন্য মানে হাটে বিক্রি করাচ্ছে। আমি যেটা মার্কেট গ্যাপ দেখলাম ওই সময়, গরু যখন নিয়মিত হাট থেকে কিনি বেচি, আমি দেখলাম যে ঢাকার যারা খামারি, এরা দেখেন সারা বছর গরু পালে হলো 100-200, কিন্তু কোরবানির সময় বেচে 1500-2000 গরু, কেউ 3000-4000 গরু বিক্রি করে। কিন্তু এদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই এলাকার হাটে গিয়ে তারা গরু কেনে। কিন্তু সমস্যাটা হলো তারা 3-4 জন মানুষ আছে, এক হাটে 2টা 3টা 4টা গরু কিনতে পারে। তার মানে তারা যদি 20টা গরু কিনতে চায় তাদের লাগে 1 মাস। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। আমি দেখলাম যে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার একটা রাস্তা বের করব। তখন আমি কিছু হাট থেকে এই ধরনের গরু কেনা শুরু করলাম, যারা খামারিরা গরু কিনতে পারে, এইসব গরু। আমি তখন ওই ধরনের গরু কিনে আমি আমার খামারে রাখলাম, এবং এদের টার্গেটই করলাম এটা খামারিদের কাছে বেচবো। এবং আমি ফেসবুকের জন্য ভিডিও বানালাম, ভিডিওতে দেখালাম কি ধরনের গরু আছে, এগুলা কেমন, আমি টিকা দিচ্ছি কয়টা, আমি সব ভিডিও করে আমি দিচ্ছি যে আমি এই যে টিকা দিলাম, ও কি খাওয়াই,
ওর কোনো রোগ ব্যাধি আছে কিনা, রোগ ব্যাধি থাকলে কি কি আমরা মোকাবেলা করতেছি। এবং দেখেন হাট থেকে গরু কেনার পরে কি হয়, প্রায় 21 দিন সময় চলে যায় গরুটাকে একটা ওর মূল সেটে নিয়ে যেতে, কারণ অসুখ আছে কিনা এটা টেস্ট করতে হবে। অসুখ তো খুব তাড়াতাড়ি ছড়ায়, আমাদের লিম্পি খুরা রোগ, হাটে গেলে এগুলো রোগ কমন রোগ। তো এই খামারিদের জন্য চ্যালেঞ্জ। আর আমার এখান থেকে গরু নিয়ে গেলে ওর কি হয়, সেফ গরু। ইয়েস, আপনি এই চ্যালেঞ্জটাই আমি মানে ওদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আর আমার লাভ হয়েছে কি, আমার একদিনে 20টা গরু আরামসে নিয়ে যাচ্ছে। গ্রেট। আর আপনার গরু কেনার দক্ষতাটাও কাজে লাগছে। আবার আপনি যখন খামারি, আপনি তো 1 বছর পালবেন, ঠিক আছে ভাই 2000 বেশি, 1500 টাকা বেশি, ইটস ওকে, রাইট, উইন সিচুয়েশন। ইয়েস। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা ওই জায়গায় একটু যাই। আপনি তাহলে 2 বিঘা জমির উপরে শুরু করেছেন এবং আপনার 50-60 হাজার টাকা যেটা লাভের কথা বলেছিলেন, এটা কি আপনার পুরাটাই আপনার ঘরে আসতো নাকি বেতন বাবদ চলে যেত বিভিন্ন জায়গায়? আমার তখন ম্যাক্সিমামটা আবার আমি খরচ করে ফেলতাম। এটা কি বেতন বাবদ যেত? টিম মেম্বারদের বেতন বাবদ যেত। আমরা শুধু আমাদের গরুর আমরা চিন্তা করতাম যে গরুর লেবারদের খরচটাকে আমরা এর মধ্যে। আচ্ছা, তাহলে একটু আইডিয়াটা নেই। আপনার গরু ছিল 10 থেকে 12টা, ছাগল ছিল কয়টা ওই সময়? ছাগল আমি কমাইছি, ছাগল 4-5টা ছিল, আমি একটা করছি, কারণ ছাগলে আসলে খুবই চ্যালেঞ্জ, এই বেটা কিছু খায় না। ওই সময় 4-5টা ছাগল ছিল, 10-12টা গরু ছিল। আর মুরগির ব্যাচ ছিল কতগুলো? মুরগির ব্যাচ এটা 2400 মুরগির একটা ব্যাচ আমাদের। তাহলে এই যে 50-60 হাজার টাকা মান্থলি এভারেজ, এটা কি অনেক বেশি নাকি এটা ঠিক আছে, এটা এভারেজ হতে পারে? এইটা হইতে পারে, এটা আসলে হইতে পারে কেন? তখন কি হচ্ছিল আপনার? তখন এইটা ব্যাপারটা কোথায় দেখেন, আমি তো সরাসরি ম্যাক্সিমাম কাজগুলো আমার নিজের মাধ্যমে হওয়া। আচ্ছা, মানে আমার তখন লেবার কস্ট অনেক কম। এই কারণে আবার দেখেন, সাধারণত কৃষক তো তার নিজের স্যালারি হিসাব করে না, তখন তো আমরা হিসাব করতে পারি না এসব। তখন আমার গড়ানোর সময়। আমার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমি এইটা করতে পারতেছি, কারণ এটা থেকে আমার প্রফিট জেনারেট হচ্ছে কিনা। তখন আমার মূল ফোকাসটা এটা। আমার পকেটে কত আসলো এই দিকে কোনো ফোকাস দিতে পারিনি। কিন্তু মান্থলি বেসিসে ইনকামটা কিভাবে হিসাব করছেন? কারণ গরু এবং ছাগল তো অনেকদিন পর পর আপনাকে বিক্রি করে প্রফিট পেতে হয়। 6 মাসের মধ্যে বিক্রি করতেছি আমরা, হিসাব করতেছি। আপনি যখন বলেন তখন আমরা এভারেজ হিসাব করতেছি যে গড়ে আমাদের 6 মাসে 3 লাখ টাকা হলো, 3-4 লাখ টাকা হচ্ছে কিনা। আচ্ছা, 6 মাসে, তাহলে 6 মাসে হচ্ছে আপনার 12টা গরু থেকে কি আপনার 6 লাখ টাকা ইনকাম করা, প্রফিট করা সম্ভব? 12টা গরু থেকে 6 লাখ টাকার কাছাকাছি সম্ভব। ধরেন 5 লাখ টাকা এভারেজ, 5 লাখ টাকা যদি সম্ভব হয়। আর 6 মাসে, 6-7 মাসে এর মধ্যে। ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আপনি অলমোস্ট তো 83 হাজার টাকা গরু থেকেই আসে। হ্যাঁ। আর মুরগি থেকে তো কিছু আসছিল। হ্যাঁ, আর হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি ধরেন আপনি যেভাবে হিসাব করছেন, আমার হয়তো হিসাব আছে, কিন্তু এইভাবে না, আপনি যে পদ্ধতিতে করছেন। আমি জাস্ট একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। আমার এই পদ্ধতিতে নাই। ওই সময়টা আমার আসলে 2 ধরনের লাভ লস ছিল। একটা হলো যে আমি অলরেডি ভালো করতেছি কিছু জিনিসে, একটা কিছু জিনিস আমি ভালো করার চেষ্টা করতেছি যে এইটাও করতে হবে। আমি দেখতেছি যে মুরগিতে হয় কেমন হয়, আচ্ছা তাহলে একটু ধান চাষ করে দেখি। তখন আবার জমি ম্যানেজ করলাম, আবার ধান চাষ করলাম। কারণ আমাকে তো আসলে এইগুলোতে, আমি এই জন্যই বলতেছিলাম যে মাল্টিপল জিনিস চলতেছিল। ওই সময় আমি প্রফিট কত হচ্ছে আমি শুধু সেইটা হিসাব করতেছি যে আমার টাকা আসতেছে কিনা, প্রত্যেকটা জায়গা থেকে প্রফিট হচ্ছে কিনা। কিন্তু আমার কাছে কত আসতেছে ভাই, এইটার দিকে নজর দেওয়ার মতো সুযোগ তখন আমার হাতে নাই। কারণ আমার তখনই সাস্টেনেবল পর্যায়ে কেমনে নেব, এইটার দিকে আমার ফোকাস। তাহলে ভাইয়া, মানে এখন তো বুঝতে পারলাম যে আপনি মোটামুটি একটা ভালো ইনকাম করছেন এবং 10 থেকে 12টা আপনার গরু, এবং আপনি চিন্তা করলেন যে আরো বড় পরিসরে করতে হবে। এরপরে কি করলেন? আচ্ছা দেখেন, ওই সময় পর্যন্ত প্রথম কথা হলো যে আমার ইনকাম আমি কত করতেছি এইটার ফোকাস না, আমার ফোকাস একটা সাস্টেনেবল ফার্মিং তৈরি করা। আমি ওই ফোকাসে থেকেছি আমার গরু বাড়াইতে হবে। গরু যদি বাড়ে তাহলে আমার আয় বাড়বে এবং আমার খামারটা একদিন সাস্টেন করবে। তখন আমরা চেষ্টা করছি গরু 30 করব, 40 করব, এইভাবে আমরা তখন বাড়ানোর শুরু করলাম গরু। দেখেন তখন আমরা 40টা গরু আমরা করলাম, এটা কি ফার্মে তুললাম যে 40টা গরু আমরা, তবে কিছু গরু রাখলাম, এর মধ্যে কিছু গরু দিলাম আমরা ছোট, যেগুলো একটু মানে খামারিরা কিনে নিয়ে যাবে, আর কিছু গরু আমরা যেগুলো বড় করে কোরবানিতে বেচবো বা আমাদের প্রয়োজন অনুসারে এগুলো আমরা যেন প্রয়োজন মতো সময়ে বিক্রি করতে পারি। এটা গেল। এইসব করতে করতেই, এটা শুধু গরুর কথা বললাম, আমরা এর মধ্যে ধান চাষ করা শুরু করলাম, সবজি চাষ করা, কলার বাগান করলাম। এবং এই যে কলার বাগানে আমার এখন একটা এই সিজনে আমার কলাতে ভালো প্রফিট হবে বলে আমি আশা করতেছি। এখন আপনি গেলে দেখবেন যে প্রত্যেকটা গাছে কলা আসছে। আমরা পরিবারে তো খাচ্ছি, আমরা আবার বিক্রিও করার সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, ওকে।
তাহলে আপনার এরপরে এখন তাহলে এভাবেই তো আগাতে থাকবে, এইভাবে আগাতে থাকে। কত এখন জমি কতটুকু সুখের খামারে? আচ্ছা, সুখের খামারে এখন আমরা যদি বলি, সুখের খামারে আমরা এখন প্রায় 7 বিঘা জমি কিনেছি, যেটা আমরা গ্রাম তৈরি করবো বলে। এইটা আমরা 30 বিঘা জমির উপরে করব। 30 বিঘা, আমরা 30 বিঘা জমি কিনতে চাই, এবং অলরেডি এলাকার ওই জমি যাদের, যেখানে আমরা ম্যাপ নিয়ে একটা কল্পনায় দেখতেছি, সব জমিওয়ালাদের সঙ্গে আমরা বসেছি, এমনকি সব জমিওয়ালাদের দাওয়াত করে এনে খাওয়াইছি যে ভাই আমরা এখানে কি কি করতে চাই, কেন করতে চাই, কেন আপনাদের এখানে জায়গা দেওয়া উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলছি। এই যে ফার্মিং করতে করতে যেটা আমার জন্য মানে এরকম একটা চিন্তা আসলো যে আমি একটা ভিলেজ কেন করব। আমরা যখন মানুষের থেকে গরু বর্গা নেওয়া শুরু করলাম, তখন দেখি যে আরো মানুষের আগ্রহ আছে যারা নিজেরাই ফার্মার হইতে চায় অথবা ফার্মিং করতে চায়, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষাটা আমি বলবো না কোথাও ঘাটতি আছে, কিন্তু তার যে লাইফস্টাইল, এইটা ছেড়ে তার পক্ষে আসলে যাওয়ার সুযোগ নাই। পরিবার রাজি হচ্ছে, সে রাজি হলো, পরিবার হয় না, অমুক হয় না। তো এই যে চ্যালেঞ্জগুলো হচ্ছে, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা, এটাও তো পূরণ করতে হবে। বলে যে ভাই আপনারা সুখের খামারে পার্টনার করেন, কিছু 6 মাসের জন্য প্রজেক্ট করতেছি, এটা দিয়ে হচ্ছে না। তখন আমরা আলোচনা করতে করতে সামনে ঠিক আছে, তাহলে আমরা এমন একটা খামার করব যেখানে আমরা মানুষকে রিয়েল ফার্মার বা রিয়েল এগ্রো অন্টারপ্রেনার হওয়ার অপরচুনিটি দেব। তখন আমরা চেষ্টা করি যে আমরা কি কি করতে চাই, কত টাকা প্রফিট করতে চাই। তখন আমরা জমি কয় বিঘা লাগবে, 10 বিঘা লাগবে না, 10 বিঘা হচ্ছে না, 18 বিঘা লাগবে না, হচ্ছে না, আমরা 30 বিঘা লাগে, আমরা যা যা করতে চাই। তখন আমরা 30 বিঘায় গেলাম যে আমরা এই আর্নিং করতে চাই, এই আমরা চাই যে বছর এখান থেকে 20 কোটি প্রফিট হবে। এই জন্য আমরা পরিকল্পনা শুরু করলাম যে 20 কোটি প্রফিট করতে কি কতক্ষণ লাগবে, কি কি প্রজেক্ট লাগবে। তখন 30 বিঘা জমি আমরা প্ল্যান করলাম, এবং আমরা এইবার অলরেডি আমরা ঘোষণা করেছি গত মাসে যে হ্যাঁ, আমরা এই এগ্রো ভিলেজটা একা মালিক হব না। আপনারা যারা ফার্মিং করতে চাইছেন, করতে পারেন নাই, তারা আসেন, আপনাদের এবার কৃষি উদ্যোক্তা বানাবো, ফুল মালিকানা দেব। আচ্ছা, আপনাকে এটার আজীবনে একটা মালিকানা পাবেন। ফুল মালিকানা মানে কি জমির মালিকানা দিবেন? যে 30 বিঘা জমি কিনতেছেন, ফুল মালিকানা বলতে প্রথমে ব্যবসার মালিকানা দেব, এরপরে এই 30 বিঘার একটি অংশের মালিকানা করব। আবার এইখানে যদি এগ্রো ট্যুরিজমের জন্য আমরা ঘর করব, আমরা তাদেরকে গ্রামের বাড়ি থাকার একটা ফিল সেখানে দেব। ও আরেকটা ইন্টারেস্টিং পার্ট এখানে তখন বলার সুযোগ হয় নাই, আমরা এখানে একটা মসজিদ, একটা হাফিজি ইতিমখানা মাদ্রাসা, একটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট করতেছি, যেইটা এই যে যারা এখানকার ওনার বা এটার অংশীদার, এরাই হবে এই প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা সদস্য। এবং অলরেডি আমরা গত 1-1.5 বছর ধরে বিভিন্ন সময় মানুষের সেবার জন্য কাজ করি। এখন আমরা ফুল ফোকাস কৃষকের জন্য আমরা কাজ করব। এই জন্য আমরা এখন সুখের খামার ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন তৈরি করতেছি। অলরেডি এটা মানে সরকারি প্রসিডিউরের মধ্যে রয়েছে। আমরা কৃষককে টেকনোলজি দেব, কৃষককে আমরা ট্রেনিং দেব। কারণ একটা জিনিস দেখেন, এই যে আমাদের সঙ্গে এই যে মানুষ যুক্ত হচ্ছে, এরা যখন নিজেরাও তো এদের খাদ্যপণ্য লাগবে, তো আমরা কি সব খাদ্য উৎপাদন করতে পারবো? পারলেও আমরা করবো না। আমাদের একটা লক্ষ্য আছে যে আমাদের প্রফিট করতে হবে কত, আমরা হাই ভ্যালু যে প্রফিট কেবল সেগুলোই আমরা করবো। আর এই যে কৃষক আছে যারা রেগুলার ফার্মিং করে, ঠিক আছে, আপনি রেগুলার ফার্মিং করেন, আপনাদের উৎপাদন বাড়াতে পারেন, আপনার জন্য ট্রেনিং, টেকনোলজি, জমি অ্যারেঞ্জ করা, জমি তো মোটামুটি সবাই আছে, কিছু টাকা লাগলে আমরা হেল্প করবো, করে প্রোডাক্ট উৎপাদন করে আমরাই কিনবো। আমরা সুখের বাজার নামে একটা বাজার লঞ্চ করতে যাচ্ছি, অলরেডি প্রোডাক্টের প্রিপারেশন নিচ্ছি, খুব তাড়াতাড়ি এই বছরই মানুষ দেখতে পারবে অনলাইন বাজার, যেখান থেকে একেবারে আজকে অর্ডার করলে কালকে আপনি ফ্রেশ খাবারটা। আচ্ছা, এখন তাহলে সুখের খামারের জমি কতটুকু? এখন সুখের খামারের জমি হচ্ছে 7 বিঘা, যেটার মধ্যে আমরা এগ্রো ভিলেজ তৈরি করব। আচ্ছা, এটা কি কেনা আপনার? এটা আমাদের কেনা, অলরেডি কেনা, এবং বাকিগুলো আমাদের আলোচনা হচ্ছে। যেটাতে এগ্রো ভিলেজ করবেন সেটা তো আপনার 7 বিঘা। আর এটার ভেতরেই কি আপনার ইয়ে আছে, যে গরুর শেড টেড সবকিছু? গরুর শেডটা এটার মধ্যে না, এটা পাশে। এটা কত? এটা হলো 2 বিঘা, আমরা যেটা বলতেছিলাম, গরুর শেডে 2 বিঘা। 2 বিঘা, হ্যাঁ। আর এগ্রো ভিলেজের জন্য 7 বিঘা। 7 বিঘা, এবং এই 2 বিঘা আমাদের কেনা না, এটা আমাদের সুমন্দির ওনার থেকে এটা লিজ নেওয়া। ওকে ওকে। কারণ আমি প্রথমেই গিয়ে শেড তৈরি করা, জমি কেনা, এই রিস্কটা আমি নিতে পারি না। তাহলে আমাদের সমস্ত টাকা যদি শেষ হয়ে যায়, তখন আমরা কি, এটা ভাঙাচোরা ছিল, একটা ধরেন পরিত্যক্ত বাড়ি যেভাবে হয় সিনেমায় দেখি, এরকম একটা পরিত্যক্ত খামার ছিল। উনি খামার করছিল কিন্তু এটার ব্যবহার করে না, ওনার ফোকাস হলো মাছে। উনি এলাকায় মাছ ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ, পরে এগুলো সব উনি বন্ধ রাখছিল, পরে আমি এগুলো নিয়ে মানুষ করছি আস্তে আস্তে। আচ্ছা, এখন তাহলে ভাই আমাকে একটু ব্রেকডাউন করে বলেন দর্শকদের বোঝার জন্য, সুখের খামারে এখন তাহলে আপনি এক্সিস্টিং আপনার কি কি প্রজেক্ট আছে এবং কতটুকু জায়গা নিয়ে এই প্রজেক্টগুলো আছে?
আচ্ছা, আমাদের এখন 2-3টা প্রজেক্ট রয়েছে। একটা হলো সুখের খামার গরু বর্গার প্রজেক্ট, যেখানে আমরা গরু পালি, আমরা মুরগি পালি, বা এই যে হাঁস, তারপরে ভেড়া, ছাগল করি, এবং আমরা একটা ছোট্ট অফিস করছি যেটা এই প্রজেক্টের মধ্যে। আমাদের একটা কটেজ আছে যেটা আমাদের 8 শতক জায়গার মধ্যে, এইটা আমরা একটা মাটির বাড়ি বানাইছি একটা গ্রামের ফিল দেওয়ার জন্য। তবে মাটির বাড়ি হলেও বাথরুম বা কিচেন বা ডাইনিং এগুলো আমরা একটু শহরের মানুষ যেভাবে অভ্যস্ত সেভাবে করার চেষ্টা করছি। আর এগ্রো ভিলেজ যেটা আমাদের গ্রাম বানাইতেছি, এইখানে আমাদের রয়েছে 7 বিঘা, যেখানে আমরা মানুষকে করতেছি, কি নাম, একটা স্বপ্ন দেখাচ্ছি যে ভাই এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করব। এখন গরু কতগুলো আছে? এই মুহূর্তে কোরবানি দিয়ে তো গরু বিক্রি করেছি, আমাদের 40টা গরু ছিল। এই মুহূর্তে আছে আমাদের 15টা গরু রয়েছে। আমরা আবার আগামী মাসে জুলাই মাসে আমরা আবার গরু কিনবো ইনশাআল্লাহ। এগ্রো ভিলেজ নিয়ে একটু ডিটেল বলেন, যে একজন যিনি আজকে ভিডিওটা দেখছেন, ফর এক্সাম্পল উনি আপনার সাথে এগ্রো ভিলেজে যুক্ত হতে চান, উনি কিভাবে আপনার সাথে যুক্ত হবেন, কত টাকা লাগবে এবং উনি কি বেনিফিট পাবেন, একটু ভেঙে বলেন। আচ্ছা, আমাদের এই সুখের খামার এগ্রো ভিলেজ 30 বিঘা জায়গার মধ্যে নির্মাণ করা হচ্ছে। এখানে 3টা অংশে ভাগ করছি আমরা। 30 বিঘার একটা বড় অংশ করবো আমরা সমন্বিত কৃষি খামার। আমাদের সেকেন্ড পার্ট হবে এগ্রো ট্যুরিজম। আমাদের থার্ড পার্ট হবে সোশ্যাল ইম্প্যাক্ট আনার জন্য কাজ করবো আমরা এইখানে। এইটাতে মানুষের বিনিয়োগ হচ্ছে, মানে অংশীদার হওয়ার জন্য 2,95,000 টাকা দিয়ে সে একটি শেয়ার নিতে পারবে। একটি শেয়ার নিলে সে এই প্রজেক্টের একেবারে ফুল পার্টনারশিপ পাবে আজীবনের জন্য। সে 30 বিঘার জমির অংশ পাবে। সে প্রতি বছর 3 দিন থাকতে পারবে এখানে এসে। তার পরিবারের নিরাপদ খাদ্য এখান থেকে সে নিতে পারবে, তাও সাশ্রয়ী মূল্যে। এবং বছর শেষে যে প্রফিট হবে তা সে সরিয়ে ভিত্তিতে সব শেয়ার হোল্ডারদের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। আরও আছে যে মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সে হবে প্রতিষ্ঠাতা সদস্য। এই ফাউন্ডেশনে সে হবে আজীবন দাতা সদস্য। আরও অনেক অনেক সুবিধা আমরা দেওয়ার। আর সবচেয়ে বড় যেটা আমরা দেব এক্সপিরিয়েন্স, রিয়েল অন্ত্রপ্রনার হওয়ার, কৃষি উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা পাবে। গিয়ে যখন সে যাবে, সে নিজের খামার যেন ফিল করতে পারে যে আমার খামারে আমি আসছি, সেইটা আসলে আমরা দিতে চাই তাকে এখানে। আপনি যেটা বললেন যে 2,95,000 টাকা দিলে সে কি মালিকানা যেটা পাবে, সে কি এই যে 30 বিঘা যে জমি, এখান থেকে সে কি জমির মালিকানা পাবে কিনা? হ্যাঁ, সে জমির শতক জমির মালিকানা পাবে? 25 অযুত অংশ জমির মালিক হবে। প্রচুর অযুত অংশ। এটা কত শতক বলবো? এটা হবে 1 শতকের 4 ভাগের 1 ভাগ। 1 শতকের 4 ভাগের 1 ভাগ। আর 3 দিন থাকবে, এটা তার ফ্যামিলি নিয়ে যেতে পারবে। আর যেটা সে ফ্রি পাবে, এটা সে ফ্রি পাবে। আর যেটা বললেন সাশ্রয়ী মূল্যে ওখানে যে উৎপাদন হবে খাবারগুলা, সেগুলো সে পাবে, সে কিনতে পারবে। দেখেন, এখন ঢাকা শহরে প্রত্যেকেরই অন্তত মাসে 10-15টা মুরগি লাগে। তারপরে তার কি লাগে, সবজি লাগে, চাল তো অবশ্যই লাগে, কোরবানি দিয়ে একটা গরু লাগে, আকিকার জন্য ছাগল লাগে, তো মাছ লাগে। এগুলো তো সে সারা বছর, এখন সে যদি সাশ্রয়ী মূল্যে কিনতে চায়, তাহলে সে সারা বছর 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলো, সে যদি 20,000 টাকা ছাড় পায়, তার জন্য একটা অপরচুনিটি। কোরবানি ঈদে গরু নিয়ে টেনশন তার নাই, ভাই খামারে বেড়াতে গেছি তখনই গিয়ে একটা গরু পছন্দ করে আসছি, ভাই এই গরুটা কিন্তু আমি নেবো, আমার তার নামে ট্যাগ দিয়ে নাম করে রাখলাম। একটা আইডিয়া দেন, ধরেন যে যেমন আপনার সুখের বাজার যেটা বললেন, ওটা তো অর্ডার করলেই চলে আসবে, সো ডেলিভারি নিয়ে ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা নাই, এটা অলরেডি আপনারা সলভ করছেন। ঢাকাতে যে খাবারগুলো আমরা বাজার থেকে কিনছি, আর সুখের খামারে যদি কেউ পার্টিসিপেট করে আপনার যে 2,95,000 টাকা দিয়ে, আপনি বলছেন সাশ্রয়ী মূল্যে দিবেন, একজন গ্রাহক হিসাবে আমি কত % ডিসকাউন্ট পাবো? জাস্ট একটা আইডিয়া বোঝার জন্য। আমাদের টার্গেট হলো মিনিমাম মানে কিছু প্রোডাক্টের উপরে 2-একটা প্রোডাক্ট একটু চ্যালেঞ্জ হয়, তাছাড়া 20 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া, কম দামে পাবো, কম দামে দেওয়ার টার্গেট। হ্যাঁ, আর আপনি যে ওখানে সবজিগুলো উৎপাদন করছেন, খাবারগুলো উৎপাদন করছেন, সেগুলো কি আপনার মানে কীটনাশক ব্যবহার করছেন না কিভাবে উৎপাদন করছেন? আমি এখন যেগুলো করছি, আমার যখন খামার শুরু করি, আমার প্রথম লক্ষ্য ছিল আমি নিরাপদ খাদ্য উৎপাদন করব। ওই যে 18 সালের এক্সপিরিয়েন্স, যে নিরাপদ খাদ্য মানুষ চায়। দেখেন, যে খাদ্য খেয়ে আমাদের সুস্থ থাকার কথা, সেই খাদ্য হজম করার জন্য আমাদের আবার ওষুধ খেতে হয়। এটা খুবই একটা লজ্জাকর ব্যাপার, কারণ আমাদের বাজারে সব খাদ্যের মধ্যেই কেমিক্যাল, মানে অন্তত গবেষণা বলতেছে যে 72% খাবারে এই কোনো না কোনো কেমিক্যাল আছে, যেটা আমাদের বডিতে যাচ্ছে। তো আমি চাইছি যে কেমিক্যাল হবে 0 কেমিক্যাল, আমরা করতে চাই একবারে 0 কেমিক্যাল আমরা চাই এইখানে। এবং আমরা এখানে এই খামারে আরেকটা জিনিস আমরা করবো, 0 শুনে মনে হলো, আমরা এখানে 0 বিদ্যুৎ ব্যবহার করতে চাই, আমরা সাস্টেনেবল বিদ্যুৎ নেব, আমরা 0 ওয়েস্ট করতে চাই, আমরা কোনো কিছু ফেলবো না, সব রিইউজ করবো। তো
এই যে দেখেন এই খাদ্য ভেজাল, এইটা কি আপনি বাজার থেকে কিনে মেটাতে পারবেন? কখনোই না, এটার জন্য আপনাকে সরাসরি উৎপাদন করতে হবে। তো সরাসরি আপনার পেশাবাদ দিয়ে সবার পক্ষে তো সম্ভব, তো অলমোস্ট কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। তার জন্য তো এই যে আমরা আছি ভাই, আমি গেছি কেন? আমি তো আসি এই কারণে যে ভাই আপনার খামার আপনি সে দেখে যাবেন যে জুবাইর ভাই যে কথা দিছে সেটা ঠিক মতো করছে কিনা, আমি যে পরিবারের জন্য কিনতেছি সেটা কতটা আসলে জুবাইর ভাই নিশ্চিত করতেছে। ভাই এখন তো প্রযুক্তি আছে, প্রযুক্তি ব্যবহার করার জন্য সামান্য টাকা একটু টেকনোলজি জ্ঞান দরকার, আর কিছু দরকার নাই ভাই। আপনি যে 1 শতকের 4 ভাগের 1 ভাগ জমি যেটা দিবেন যারা শেয়ার হোল্ডার, তাদের নামে কি দলিল করে দিবেন? সাব কবলা দলিল করে দেব। যেটা বলছেন যে 20 থেকে 30% কম দামে পাওয়া যাবে খাবারটা। দুইটা প্রশ্ন এখানে করতে চাই। প্রথমত, কি কি টাইপের খাবার? ফর এক্সাম্পল, আমি যদি এখন এখানে ইনভেস্ট করি, আমার সারা বছরে যা বাজার লাগে এর মধ্যে কি কি আপনার কাছ থেকে পাবো, নাম্বার 1 প্রশ্ন। আর নাম্বার 2, যে বাজারে যে খাবারগুলো তো হাইব্রিড খাবার, তারা বেশি উৎপাদন করে এবং আমাদেরকে কম দামে হয়তো বা দিতে পারে। কারণ আপনি যদি কীটনাশক ব্যবহার না করেন তাহলে তো আপনার উৎপাদন কমে যাবে। এই জিনিসটা আপনি কিভাবে ট্যাকেল করতেছেন? আচ্ছা দেখেন, লোকে এটা মনে করে যদি এমন হয় যে আশেপাশে সবাই কীটনাশক দিচ্ছে, আমি একা করতেছি, তাইলে খুব চ্যালেঞ্জ হয়। Okay. কিন্তু এইটাকে যদি আপনি শুধুমাত্র একটু পলি হাউস করে দেন, সব দিকে প্যাকেট, আপনার পোকা যাওয়ার ভয় নাই। তার মানে পোকা না গেলে বিষ কেন দেয়? পোকা মারার জন্য। আচ্ছা, আবার যদি আপনি এটাকে পলি হাউস করেন, তাহলে আমার জন্য ধরেন বৃষ্টি কন্ট্রোল, আমার জন্য তীব্র রোদ কন্ট্রোল, আমার জন্য তীব্র শীত কন্ট্রোল। তার মানে আমি যখন আমি কিন্তু তখন সিজনের আগেই প্রোডাক্ট করতে পারবো। তো যখন এগুলো কন্ট্রোল হয় তখন আর এই ভয়টা থাকে না যে আমার এখানে দেখেন জৈব সার দিয়ে উৎপাদন খারাপ হয় না, জমির ঠিক থাকে। এই সার দিচ্ছে, পরের 5 বছর পরে ওর উৎপাদন আরো কমে যায়, তখন আরো সার দিতে হয়, ওর খরচ অনেক বাড়ে। আর যখন জৈব সার আমরা আমাদের নিজেদের গোবর, নিজেদের জিরো ওয়েস্ট করার পরিকল্পনা আমাদের, যেটা এই যে আমরা সার তৈরি করব, এটা যখন আমরা ব্যবহার অলরেডি আমরা এতে রেজাল্ট পাচ্ছি। এবং এইটাতে ধরেন কম হয় পলি হাউস ব্যবহার করলে এবং মালচিং পদ্ধতি ব্যবহার করলে প্রোডাক্টের উৎপাদন বাড়ে। পলি হাউসটা কি আর মালচিং পদ্ধতি? আচ্ছা, মালচিং পদ্ধতি হলো মাটিতে সাধারণত সবজি করার জন্য বেড দিতে হয়। বেড মানে এরকম একটু মাটি উঁচা দিয়ে, ড্রেন থাকে 2 পাশে, আর এখানে পলি দিয়ে মালচিং পেপার দিয়ে আটকে দিতে হয়। তাতে যেটা হয় কি, ঘাস ওঠে না, ওরা নিড়ে দেওয়া লাগে না, এবং নানান দিক থেকে ও যায় না। গাছে কি হয়, গাছের নানান গোড়ায় ছত্রাক, নানান ধরনের অসুখ হয়। যখন সে ড্রেন দিয়ে পানি পায়, ড্রেন দিয়ে ভিটামিনটা পায়, তখন ও শুধু শিকড় দিয়ে নেয়। তার মানে ওই গাছের রোগ ব্যাধি কম হয়। গাছে আমি এলাকায় গিয়ে জানছি যে গাছের অসুখ হয়, আমি আগে জানতাম না যে এত ওষুধ, সবগুলো বিষ না, কিছু কিছু আসলে ওষুধ, এটা আমি অনেক পরে জানছি। তো এইটা যখন হয় তখন ওর ফলন বাড়ে। এইবারই তো ধরেন কিছু প্রতিষ্ঠান, অলরেডি আমি নাম না বলছি, তারা আলু উৎপাদন করে দেখেছে যে মালচিং পদ্ধতিতে আলু এবং মালচিং ছাড়া আলু, ওরা দেখেছে আলুর সাইজ বড় হয় এবং আলুর ফলন বাড়ে। তো এটা আমাদের কাছেও প্রমাণিত হয়েছে, যদিও আমরা এটা নিয়ে আসলে ওইভাবে ভিডিও নাই, তারা যেহেতু এটা করে তারা ভিডিও করে তারা প্রমাণ করাইছে। আচ্ছা, আবার পলি হাউস হলো একটা ঘর যেটা আপনি আটকাইয়া দেবেন পলিথিন দিয়ে। এটার জন্য আলাদা পলি পাওয়া যায়, যে পলি দিয়ে আটকে দেবো, এবং এর ভিতরেই আমরা ওই সেচের মেশিন সবকিছু থাকে, যেন ভিতরে থেকে বাইরে থেকে পোকামাকড় ভিতরে না। অনেক খরচ পড়বে না পলি দিয়ে? হ্যাঁ, মোটামুটি 1 বিঘা করতে গেলে প্রায় 12-13 লাখ টাকা খরচ পড়ে। আর কতদিন টিকবে? কিন্তু এইটাও ধরেন যে প্রায় 15 বছর থেকে। তাহলে গ্রেট। এইটা কিন্তু কৃষক তো আসলে ওই ইনভেস্টমেন্টের যে প্ল্যান সেটা করতে পারে না, কিন্তু এজ এ শিক্ষিত মানুষ এটা করতে পারে। আচ্ছা, আমার তাহলে বছরে কত খরচ হচ্ছে? বছরে 1 লাখ টাকা। আচ্ছা, যদি আমি ধরেন এই বছর ফুলকপিতে কি হয়েছে, মানুষ কেনে নাই, মানে এতই সস্তা, তারপরে মানুষ খায় নাই। কেন হয়েছে? 2টো কারণ ছিল। একটা হলো যখন ফুলকপি লাগানোর সময় তখন এত বৃষ্টি হয়েছে যে মানুষ লাগাইতে পারে নাই, আগে পরে সবাই একসাথে লাগাইছে। আবার যখন তুলছে তখন একসঙ্গে সবাই হারভেস্ট করছে। এবছর আলুর বাজারটা কি দেখছেন? আলুর বাজারে ধস, কারণ এখন এই এলাকায় দেখবেন 10 টাকা কেজি আলু, পাইকারি তো 5 টাকা, 4.5 টাকা, 5 টাকার মধ্যে বিক্রি হয়েছে আলু। তো এইটার কারণ কি ছিল? যে সব একসাথে করে। কিন্তু যখন আমরা পলি হাউসে করব তখন আমরা সিজনের আগে করতে পারবো। আমাদের জন্য বৃষ্টি কন্ট্রোল, আমাদের জন্য রোদ কন্ট্রোল, শীত কন্ট্রোল। রোদে না পুড়লে ওর চেহারাটা তো সুন্দর হয়। দেখেন আমাদের দেশে অনেক দামি প্রোডাক্টের একটা হলো ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম বাংলাদেশে অনেকেই করতে পারতেছে, কিন্তু লাল আর হলুদটা অত্যন্ত ডিমান্ড থাকার পর আমাদের দেশে কেন হচ্ছে না? ভাই, আমাদের দেশে রোদে ওর গা পুড়ে যায়, মানে কালারটা থাকে না। যদি এটা আপনি ঢেকে দেন, কালারটা ঠিক থাকবে,
হুম। আপনি রেস্টুরেন্টে যদি দেন ভাই, এটা অনেক হাই দামে বিক্রি করার সুযোগ আছে, Right. এবং এটি আমাদের জন্য মানে বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে প্রতি বছর। ওকে, গট দ্য পয়েন্ট, যে আপনার হচ্ছে অর্গানিক ওয়েতেও উৎপাদন করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে। হ্যাঁ, আর ও, সেকেন্ড, আপনি প্রশ্ন এখানে আরেকটা ছিল যে আমি ওখানে কি কি খাবার দেব। এক্স্যাক্টলি, সেকেন্ড হ্যাঁ, কোশ্চেন ঠিক আছে। হচ্ছে আমি যদি গ্রাহক হই, আমি আমার বাসার মাসে যা লাগে আমি সব পাবো কিনা, অথবা আপনি কি কি আমাকে দিবেন? আচ্ছা, আমি একটু ভেঙে বলি। জি। দেখেন, আমরা গরু পালন করব। গরু করবে কি, দুধের গরু, গরু মোটা তাজাকরণ গরু। গরু থাকলে আপনি কি কিনতে পারবেন? আমার থেকে গরুর দুধ কিনতে পারবেন, আমার থেকে আপনি গরুর গোস্ত কিনতে পারবেন, এবং আমার থেকে আপনি কোরবানির গরু কিনতে পারবেন। তার মানে গরুতে এই তিনটা প্রবলেম আমি সলভ করতেছি। মাছ থাকলে কি হবে? আপনি আমার থেকে মাছ কিনতে পারবেন। আর মাছ দুই পদ্ধতিতে করবো, একটা বায়োফ্লক্স পদ্ধতিতে আমরা মাছ করব, এবং রেগুলার পুকুর পদ্ধতিতে আমরা মাছ চাষ করব। চাইলে আপনি মাছ কিনতে পারবেন, আমাদের কাছে মুরগি থাকবে, আপনি মুরগি কিনতে পারবেন, আমাদের কাছ থেকে আপনি ছাগল কিনতে পারবেন, ভেড়া কিনতে পারবেন। আমরা হাই ভ্যালু সবজি যেগুলো, যেমন হতে পারে মরিচ, যেমন হতে পারে ক্যাপসিকাম, যেমন হতে পারে করলা, পেঁপে, এই ধরনের সবজি আপনি আমার থেকে কিন্তু কিনতে পারবেন। আমার থেকে কিছু ফল কিনতে পারবেন। আমরা হয়তো অ্যাভোকাডোর প্ল্যান করতেছি, নারিকেলের প্ল্যান করতেছি, শ্বেতচন্দনের প্ল্যান করতেছি। এই ধরনের সব মানে কি হাই ভ্যালু ফল বা কাঠের গাছ আমরা এখানে গোছাচ্ছি। আর একটা জিনিস, আমরা যে সুখের খামার ফাউন্ডেশন সব উৎপাদন করতে পারবো না, আমি শুরুর দিনেই বলছি, মানে শুরুতেই বলছি, আমরা এই কৃষকদের একসঙ্গে করতেছি এই কারণে যেন আমাদের বাজারে আমরা সব প্রোডাক্ট দিতে পারি। ওকে, কারণ তার কাছে থাকবে, আমরা তাকে দিয়ে উৎপাদন করবো যে আপনারা 5 জন এইটা করেন, আপনারা 5 জন এটা করেন, আমরা কিনবো। আমরা ডিমান্ড বুঝে বুঝে ওই মতো উৎপাদন করবো, ওইভাবে আপনারা ডেলিগেট করে দিবেন। ডেলিগেট করে দেবে। Yes. বুঝতে পেরেছি। আর কৃষকের যদি বিক্রি নিয়ে টেনশন না থাকে, তাহলে কৃষক তো সে ভাই সুন্দরভাবে ও মন উৎপাদন দিয়ে করবে। ফলাবে, ও কৃষক মন দিয়েই ফলায়। হ্যাঁ, আমার চেয়েও কৃষক বেশি মন দেয়, কারণ ও সবসময় পানি ইয়েতে থাকে, আর আমি ছাতা ধরে থাকি, কারণ আমি পারি না, আমি দেখেন না কালো হয়ে গেছি, আমি আগে আরো ফর্সা ছিলাম। তো কৃষক এটা পারে, কারণ ও এটা অভ্যস্ত। আমি জমিতে নেমে কিছুক্ষণ কাজ করলে হাঁপায় যায়, কিন্তু কৃষক হাঁপায় গেলেও সে পারে। মানে এখন তাহলে কৃষক তো আসলে কৃষকদের কাছ থেকে পাইকাররা কিনে নিয়ে যায়, এবং কৃষকরা আপনি বললেন 28% 30%-এর মতো দাম পায় আমরা বাজারে যেটা কিনি। জি, ওই ক্ষেত্রে আপনি কি তাদের কাছ থেকে যখন আপনি নিচ্ছেন সুখের বাজারে ওঠানোর জন্য, তো তারা প্রথমত দুইটা বিষয় এটাকে এনশিওর করবে কিনা যে তারা হচ্ছে জৈব সার ব্যবহার করবে, কীটনাশক ব্যবহার করবে না, এটা তারা করবে কি করবে না, আপনারা কিভাবে এটা এনশিওর করবেন, নাম্বার 1। আর নাম্বার 2, ওদের কাছ থেকে যখন আপনারা জিনিসটা কিনবেন, মানে তাদের জন্য আপনি তখন পাইকার, আপনি তাদেরকে কত টাকা দিবেন এবং কৃষক এখানে কতটুকু উপকৃত হবে? আচ্ছা, এখানে আমরা যেটা করব, আমরা বলছি যে সুখের খামার ফাউন্ডেশন এই কৃষকদের একসঙ্গে করবে। ফাউন্ডেশনের প্রথম উদ্দেশ্য হবে এই কৃষকদের সেবা করা। কৃষকদের চ্যালেঞ্জ কি? কৃষক টেকনোলজি ব্যবহার করতে পারতেছে না, তাকে আমরা টেকনোলজি দেব। কৃষকের স্কিল নাই, তার স্কিল আছে নর্মাল পদ্ধতিতে, তাকে আমরা স্কিল করবো এই টেকনোলজি ব্যবহার করার জন্য। অনেকের অর্থনৈতিক সমস্যা, কারণ সেও পলি হাউস করতে পারতেছে না, তার হয়তো এই ধরনের প্রবলেম আমরা সলভ করব। এবং প্রোডাক্টটা আমরা কিনবো, প্রোডাক্টটা দুইভাবে কিনতে পারি, একটা হলো প্রফিট শেয়ার রেশিওতে, আর একটা হতে পারে যে আমরা একটা নির্দিষ্ট দাম তাকে দিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে এখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। এখন পর্যন্ত আপনার এই যে 30 বিঘা জমির যেটা আপনি অ্যাগ্রো ভিলেজ করতে চাচ্ছেন, 7 বিঘা কেনা হয়েছে, আরও তো আপনার তাহলে ওখানে 23 বিঘার মতো বাকি আছে। সো এটা কি আপনারা কিনবেন নাকি লিজ নেবেন? আমরা এটা কিনবো। আমাদের দুইটা টিম ইতিমধ্যে কাজ করতেছে এটা নিয়ে, প্রতিদিন আমি নিজেও সেখানে প্রতিদিন সময় দিচ্ছি। আশা করছি এই বছর ডিসেম্বরের মধ্যে আমরা জমি কেনা সব শেষ করতে পারবো। কিন্তু গ্রামে তো জমি কেনা অনেক ডিফিকাল্ট, মানুষ তো জমি এখন বিক্রি করতে চায় না। দেখেন, একটা জিনিস, আপনারা কিভাবে 30 বিঘা জমি কিনবেন? এই কথাটা অনেকেই আমাকে বলে, এটা খুবই সত্য। আমরা দুটো কারণে জমি পাচ্ছি। দেখেন, আমরা কিন্তু জমি আজকে আমরা আলোচনা করতেছি, কিন্তু কাজ শুরু হয়েছে আরো ভাই কমপক্ষে 1 বছরের বেশি সময়, প্রায় 1.5 বছর আগে আমরা এই জমি আলাদের সঙ্গে বসতেছি। যখন সবাই মোটামুটি 80% কনফার্ম হয়েছে যে জমি দেবে, তখন আমরা এই জিনিসটাতে আমরা ঘোষণা করা শুরু করছি। এর আগে তো আমরা ঘোষণাই করি নাই। তারা কেন দিচ্ছে জমি আসলে? তারা দুটো কারণে দিচ্ছে। একটা হলো কারো জমি দরকার, সে বিক্রি করতেছে। আর আরেক ধরনের মানুষ আছে যে ঠিক আছে আমি বিক্রি করব না, তো তার সঙ্গে চুক্তি, ভাই তাহলে আমি মাঠে আরেক জায়গায় কিনে দিই, আপনি তো চাষ করবেন, ভালো জমি কিনে দিই, তাকে ভালো জমি কিনে দিচ্ছি। এখানে একটা জমি আছে রাস্তার সঙ্গে, আপনি বাড়ি করবেন তো আপনার বাড়ির কাছে রাস্তা আছে, ওখানে জমি কিনে দিই। সে বলছে তাহলে আমি খুঁজি, তাহলে খোঁজেন, খুঁজে পেলে আমরা এখানে ম্যাচ করাবো। তাহলে তার মানে কি এক দাগে, মানে 30 বিঘে একসাথে হবে, একটা বাউন্ডারির মধ্যে হবে। এবং আমি তো বলতেছি একটা গ্রাম হবে। যখন আপনি গেট দিয়ে ঢুকবেন, তখন প্রথমে থাকবে একটা মসজিদ, এরপরে একটা মাদ্রাসা যেখানে বাচ্চারা হয়তো দেখবেন খেলতেছে, এরপরে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দেখলেন, এরপরে আপনি গেট দিয়ে ভিতরে ঢুকে গেলেন, এরপর দেখলেন যে খামার, হয়তো তারপরে হয়তো মুরগির খামার, তারপরে হয়তো মাছের পুকুর, তারপরে গিয়ে দেখলেন যে হ্যাঁ আমাদের থাকার জন্য জায়গা আছে।
আমাদের একটা রেস্টুরেন্ট আছে, ও এখানে আমরা একটা কনফারেন্স হল করব। কর্পোরেটটা মানে একটা রিয়েল লাইফ প্রোগ্রাম করতে পারে না, যারা এই কৃষি বিষয়ে কাজ করে, বীজ বেচে অথবা ওষুধ বেচে অথবা অন্য কিছুই তারা বিক্রি করে। তো তাদের জন্য একটা এক্সাম্পল হইতে পারে তাদের যারা ডিলার বা অন্যান্য মানুষরা। এখন মোটামুটি তো আমার কাছে খুবই ভালো লাগলো প্ল্যানটা। এখন আপনার এই প্রজেক্টটা, এই যে 30 বিঘার অ্যাগ্রো ভিলেজ, এটা কবে নাগাদ শেষ করার প্ল্যান আপনার? আচ্ছা, আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে জমি কেনা শেষ করার 30 বিঘা। 30 বিঘা। আর প্রজেক্ট রান করতে আমরা 27 সালের ডিসেম্বরের মধ্যে আমরা প্রজেক্ট রান করব ফুল, এবং আশা করছি যে 28 সাল থেকে অল্প অল্প করে প্রফিট হওয়া শুরু করবে। ওকে ওকে। আর তাহলে যারা ইনভেস্ট করবে তারা তো জমির মালিকানা একটা পাচ্ছেই, জিনিসপত্র যখন কিনবে এটা কি এক্সক্লুসিভ শুধুমাত্র তারাই ওই শুধুমাত্র তাদের প্রত্যেকের আলাদা আইডি নম্বর থাকবে? আচ্ছা, এটা বুঝলাম। আর প্রফিট শেয়ারিং মডেলটা কেমন হবে? আচ্ছা, প্রফিট কতগুলো শেয়ার ছেড়েছেন আপনি? আচ্ছা, আমাদের এইটা হবে হলো 4000 শেয়ার। 4000 আমরা সব বিক্রি, আমরা 2000 শেয়ার বিক্রি করব। এইখানে প্রফিট শেয়ারটা হবে একেবারে যা প্রফিট হবে খরচ বাদ দিয়ে সবার মধ্যে সমান ভাগে। আমরা বলতে সরিয়ে ভিত্তিতে, আমরা যেহেতু এটা আমরা ওই মানে কোনো কিছুই সরিয়ে বা আল্লাহ রসুলের নিষেধ আছে এমন কিছুই খামারের মধ্যে আমরা করব না। এই বন্টনটাও আমরা ওই পদ্ধতিতেই করব। ওকে, সমান ভাগে ভাগ হবে সবার মধ্যে। এখানে কারো যদি 2টো শেয়ার থাকে সে তখন ডাবল প্রফিটটা পাবে। এবং আমাদের এস্টিমেটেড প্রফিট আমরা অ্যাজাম্পশন যেটা এই মুহূর্তে আমাদের টার্গেট, এটা 35 থেকে 45 to 50 হাজার টাকা তার ইয়ারলি প্রফিট আসবে বলে আমরা আশা করতেছি। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং দেখেন একটা জিনিস, এইটা যখন মানুষ বিনিয়োগ করবে, এখন দেখেন 10 বছরের মধ্যে 8-10 বছরের মধ্যে তার প্রফিট দিয়ে তার বিনিয়োগের টাকা উঠে আসবে। এরপর সারা জীবন তার জমির দাম তো বাড়বে। এগুলো তো আছেই, এগুলো তো এখন বলেই নেই। আমি বলতেছি এখানে ইমোশনাল ভ্যালু আছে, সেটা একটা ভ্যালু, এইটা স্পিরিচুয়াল ভ্যালু আছে, ইকোনমিক্যাল ভ্যালু আছে। রাইট রাইট। 2028 পর্যন্ত তো আপনার একটা ভিশন আমরা জানলাম, এর বাইরেও কি কিছু আছে কিনা? আমার 2টো উদ্দেশ্য আছে এখানে খুব স্ট্রংলি। একটা হলো আমি চাই নিরাপদ খাদ্য হবে আমাদের অধিকার। দেখেন, আমরা নিরাপদ খাদ্যকে এখন খাওয়াটাকে বিলাসিতা মনে করি, কিন্তু এটা আমাদের অধিকার। এই অধিকারের জন্য আমি কাজ করতে চাই। 2 হলো আমি চাই শিক্ষিত মানুষ কৃষি পেশায় আসবে। আমি এই জন্যই ইন্সপায়ার করি, আজকে যেখানে আসছি ঢাকা সেই বগুড়া থেকে এত কষ্ট করে আমি বলতে চাইছি শিক্ষিত মানুষকে যে ভাই, শিক্ষিত মানুষ এই পেশায় আসলে সেও প্রফিটেবল করতে পারবে। কৃষককে আমরা গরিব দেখি, কারণ কৃষক আসলে জানে না স্ট্র্যাটেজি, জানে না মার্কেটিং কিভাবে করবে। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি যদি 20টা গরু পালেন, ভাই আপনাকেই বলি, আপনি যদি 20টা গরু পালেন, আপনার বন্ধু বান্ধবী 20টা গরু কিনে নিয়ে যাবে, আপনার একদিনও হাটে যাওয়া লাগবে না। জি, তো অনেকেরই এই সামর্থ্য আছে। তো আমি চাই নিরাপদ খাদ্য উৎপাদন করতে এবং শিক্ষিত মানুষকে কৃষক বানাইতে। আচ্ছা জুবাইর ভাই, আপনি তো 2024-এ একদম জানুয়ারির দিকে হচ্ছে সবকিছু নিয়ে গ্রামের দিকে চলে গেলেন। তখন আপনি 60 থেকে 70 হাজার টাকার মতো ইনকাম করতেন। এখন 2025 সালে, 2025-এর এখন হচ্ছে জুন মাসের শেষের দিকে, আপনি কত ইনকাম করছেন মান্থলি এভারেজে? এটা কি এখনো হিসাব করা আছে কিনা আপনার? আচ্ছা, এখন রেভিনিউ হিসাব করলে গড়ে 4 লাখ টাকা মান্থলি রেভিনিউ। হ্যাঁ। আর প্রফিটটা আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমাদের এটা বলেন যে আপনি আগে যেটা ইনকাম করতেন তার চেয়ে কি এখন বেশি ইনকাম করছেন না কম করছেন? আমি তার চেয়ে এখন বেশি ইনকাম করছি, এবং আমার খরচ তার চেয়ে অর্ধেকের কমে নেমে আসছে। ঢাকায় যা খরচ করতাম এখন খরচ তার চেয়ে অর্ধেকের কম। আচ্ছা, তার মানে হচ্ছে ঢাকায় যেটা ইনকাম করতেন অলমোস্ট পুরোটাই খরচ হয়ে যেত। ঢাকায় তো 70-80 হাজার টাকা মিনিমাম লাগে একটা মানুষের জীবনযাপন করতে। এক্স্যাক্টলি। আর ওখানে ইনকাম বেড়েছে এবং খরচ অর্ধেকের কমেছে হয়েছে। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, আমি আর কয়েকটা কোশ্চেন একটু করতে চাই। আপনি যখন গল্প বলছিলেন আমি আপনাকে থামাই নাই। যখন আপনি গ্রামে চলে আসলেন তখন আপনি তো ভাবি কিভাবে ম্যানেজ করলেন যে ঠিক আছে কিছুদিন যাও, গিয়ে দেখি কেমন লাগে। এরপর কিভাবে ফাইনাল ডিসিশনটা হলো যে না আপনার ব্যাক করছেন না? ওই আলোচনার মাধ্যমে আমি আসলে সাধারণত যেটা করি না, কারো উপর চাপাই না, আমি তাকে প্রতিদিন বুঝাই। আসলে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হয়, দেখেন পরিবারে অন্যদের জন্য তো অত চ্যালেঞ্জ না, আমি কোথায় থাকবো, তারা খুশি, বাড়িতে থাকলেও খুশি, যেখানে থাকি খুশি। কিন্তু আমার বউ মেন্টালি তো আসলে প্রিপেয়ার না, সে পুরোটা। আবার স্বপ্নটা আমি দেখছি, স্বপ্নটা তো সে দেখে না। যদিও আল্লাহ রহমতে এখন স্বপ্নটা সেও দেখে। সেও এখন একটু মুরগি পালে, একটু হাঁস পালে, যে সবজি ক্ষেতটা যত্ন করে, এবং কলার ক্ষেতে সে এটা বাড়ির একেবারেই কাছে, সে যত্ন করে। আমাদের গেস্ট হাউসে গেস্ট আসলে সে কি খাবে, কিভাবে করবে, আমি বলি যে একজন হেড অফ হসপিটালিটির দায়িত্ব সে পালন করে, সে ফুল সাপোর্ট করে। যখন সে ইয়েস বলছে, ওই সময় যখন সে বুঝেছে, বুঝলো, এরপর থেকে সে
ফুল সাপোর্ট করে আমাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে। আর আপনার শ্বশুর বাড়ির দিকে যেহেতু খামারটা আপনি করেছেন, নিশ্চয়ই তাদের একটা চিন্তা ছিল, কারণ এখন এই যে কৃষক হওয়া কিংবা অ্যাগ্রো এন্টারপ্রেনার হওয়া, গ্রামের লোকজন তো সবাই অত ভালো বোঝে না, তাই না? তো আপনার শ্বশুর শাশুড়ির উনাদের বক্তব্য কি ছিল যে আমি জামাই তো এখন সব চাকরি বাকরি ঢাকা থেকে ছেড়ে দিয়ে গ্রামে চলে আসছে, ওনারা জিনিসটা কিভাবে দেখেছে এবং আপনার সাথে কি কথা হয়েছে এবং আপনি কিভাবে ডিল করলেন? আমার শ্বশুর বেঁচে নাই, আমার শাশুড়ি এবং সুমন্দি ভাইরা ছিল, আমার এক সুমন্দি, আবার আমার আমার দুলা ভাই। তো এইখানে যেটা হয়েছে, তারা ব্যাপারটা কি, ঠিক আছে ও যখন করতে চাচ্ছে এতদিন, যেহেতু ও আমার দুলা ভাই একটা কথা বলতো, আরে ও ঢাকায় ব্যবসা করতে পারছে, ঢাকার মতো একটা জায়গায় ব্যবসা করতে পারছে, এতে গ্রামে এসে পারবে না কেন? হ্যাঁ, তোমরা কেউ ভয় পেও না, পারবে, ও পারবে। আমার দুলাভাই এইভাবে আমাকে প্রথম দিন থেকে সবার মধ্যে, আমার ওই আপার বাড়িতে যখন আরো কয়েকজন একসাথে আমরা বসছি, আমাকে মাঝখানে রেখে বললো আসলে কি করবি বল, বুঝাইয়া বল। তখন আমি যখন বলতেছিলাম আমি করবো, এটা করবো, আমি একজন প্রকৃত কৃষক হইতে চাই, খুব ঠান্ডা মাথায় আমি যখন বলতেছিলাম, দুলাভাই কিছুক্ষণ পরে বললো ও পারবে, কেন পারবে না, ঢাকায় পারছে, এখানে পারবে না কেন, এখানে অত কঠিন না, পারবে। এই কথাটা সবার, হ্যাঁ এই কথাটা সবার মধ্যে একটা মানে ইফেক্ট ফেলছে, তখন আর কেউ দ্বিমত করে নাই। আর গ্রামবাসী তো বললেন যে অনেক রকমের কথাবার্তা বলেছে, সবচেয়ে খারাপ লেগেছিল এরকম কোনো ঘটনা কি মনে পড়ে? সবচেয়ে খারাপ লাগার দুটো ঘটনা, যখন আমাকে মানুষ নেশাখোর বলতো আর নারী ব্যবসায়ী বলতো। যখন আমি এই গরু কেনা বেচার জন্য দালালদের সঙ্গে মিশলাম, আমাকে বলা শুরু হলো একজন নেশাখোর। আর যখন আমি একটা গেস্ট হাউস করলাম বা ইকো কটেজ করলাম, তখন বললো নারী ব্যবসায়ী। তো আমি এখনো বুঝাইতে পারি না যে নারী যদি কারো ইউজের দরকার হয়, তো এই ঢাকা থেকে ওই 100-200 কিলোমিটার ফাঁকে গিয়ে তো তার এসব করার দরকার নাই, সে তো ঢাকায় অনেক আরামায়েশে করতে পারে এসব। ভাই, ও মানুষ যারা যায় তা তো গ্রাম এক্সপ্লোর করার জন্যই যায়। এখন আস্তে আস্তে বুঝতেছে, যখন গ্রাম থেকে ওরা ওখানে ঘুরে, চার দোকানে চা খায়, অটোতে চড়ে, অটো ভাড়া দেয় 20 টাকা ভাড়া, 40 টাকা দেয়, যখন ওর থেকে মুরগি কেনে 500 টাকার মুরগি 600 টাকা খুশি হয়ে দিয়ে আসে, যখন দুধ কেনে, চাল কেনে, এখন আস্তে আস্তে বুঝতেছে না, গ্রামে তো লাভ হচ্ছে। এবং দেখেন, এই যে আমরা যখন 30 বিঘার এটা করব, তখন তো আমার টার্গেট আরো বেশি মানুষ আসা। ভাই, আমি তো মনে করি পুরো গ্রামের ইকোনমিটাই চেঞ্জ হয়ে যাবে। এটা হয়তো গ্রামের মানুষ এখন তারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না, কিন্তু আপনি দেখেন 3 বছর পরে গ্রামের চিত্রই চেঞ্জ হয়ে যাবে। এই কটেজে এখন কয়জন থাকতে পারে? একসঙ্গে 12 জন থাকতে পারে। আমাদের 3টা রুম করছি গেস্টদের থাকার জন্য। এটা খরচটা বলে দেন। খরচ, আমরা যারা আমাদের সুখের খামারের বিনিয়োগকারী আছে বা এগ্রো ভিলেজের ওনার আছে, তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া। আর কেউ যদি এজ এ ভ্রমণার্থী হিসেবে যেতে চায়, তাদের জন্য প্রতি রাতে আমরা বলি 3000 টাকা ভাড়া, 1000 টাকা ডিসকাউন্ট। এক রুমের 4 জন থাকতে পারবে, 2000 টাকা দেবে। খাবারের জন্য 500 টাকা। এর মধ্যে তাকে আমরা 3-4 বেলা খাওয়াবো। বগুড়া থেকে আমাদের প্রজেক্টে পিক অ্যান্ড ড্রপ দেবো এবং পুরোটা যেখানে যেখানে সে ঘুরবে ঘুরে দেখাবো আমাদের খরচে। আচ্ছা, 500 টাকা দিয়ে 3 বেলা খাবার? 3 বেলা খাবারের, মানে একজনের? ওকে, গ্রেট। তার মানে যদি কেউ 4 জন আসে, 2000 টাকা ভাড়া আর 2000 টাকা খাবার, 4000 টাকায় তার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি তো মানে গ্রামে গিয়ে সুখের সন্ধানে গিয়েছেন, শান্তির সন্ধানে গিয়েছেন, এবং ঢাকার অনেক মানুষ আমাকে বলে যে গ্রামে চলে যাব, এই ইট কাঠের এই শহর ভালো লাগছে না, যান্ত্রিকতার জীবন। ওখানে গিয়ে কি অ্যাকচুয়ালি আপনি সুখে আছেন? আমার মুখে এতক্ষণে কি হাসি ছাড়া দেখেছেন? আমি অবশ্যই সুখে আছি। দেখেন, সুখ হলো, আমি মনে করি সুখ নির্ভর করে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে। আমরা মনে করি সুখ পুরোটাই মনের ব্যাপার। ভাই, সুখ পুরোটা মন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। আপনি যখন সবুজ ঘাসে হাঁটবেন, যখন আপনি ফাঁকা মাঠ দেখবেন, যখন আপনি পূর্ণিমার চাঁদ দেখবেন, আপনার মনের মধ্যে সুখ তো তখন বের হবে, প্রকৃতির সুখ। এছাড়া হবে বিষণ্ণ সুখ, মানে সুখ তখন কেনাকাটাই সুখ। আমরা ঢাকায় যেটা দেখি, এটা কিছু ফ্ল্যাট কিনলাম, একটা মোবাইল কিনলাম, সুখ পেলাম। কিন্তু যখন আপনি বিকেলে, আমার যখন গেস্ট যারা আসে তারা যায়, আমি তাদের ঘুরতে নিয়ে যাই, যখন মাঠে নিয়ে যাই, বলি জুতাটা খোলেন, সবুজ গাছে হাঁটে, 10 মিনিট পরে সে বলে ভাই আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি তাদের কিছু করছি, কিচ্ছুই করি নেই। সো এইটা হলো বড় ব্যাপার। আপনি যদি আমাদের একেবারে আমরা যা দিয়ে তৈরি তার সঙ্গে মিলেমিশে থাকেন, তাহলে আপনি সুখে থাকবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকেন। এই যে ওজন কমছে, কালো হয়ে গেছি, কিন্তু তাতে তো আমার মধ্যে স্পিড আসছে, আরো স্পিড বাড়ছে। যে গ্রামবাসীরা মানে অনেক কথা বলেছে, এখন তো কিছুটা আপনার খামার দাঁড়াচ্ছে, বাইরে থেকে গেস্ট যাচ্ছে, তারা এখন কি বলে? তারা এখন আগ্রহী।
আগ্রহী দুইটা ধরনের আগ্রহ তৈরি হয়েছে। একটা হলো কিছু মানুষ এখন হেল্প করতে চায়, প্রতিনিয়ত তারা আসে, খোঁজ খবর নেয়। আর একটা মানুষ যারা এই যে কানাঘুষা করতো, তারা এটা কমছে। এখন আর অতটা আমার বউ আর কাঁদে না, আমার শাশুড়ি আর কান্নাকাটি করে না, এই তাদের কান্নাকাটি এটা কমছে। তাদের কান্নাকাটি কমছে মানে আমি আসলে আমার কান তো বন্ধ সবসময়, আমার ঢোকার পর থেকে আমার কান বন্ধ। কারণ আমি বলি যে গ্রামে আসেন, যদি আপনি গ্রামে থাকতে চান তাহলে আপনার কানটা বন্ধ রাখতে হবে, কান নিয়ে গ্রামে থাকা যাবে না। আর আমার কানে অনেক বড় পর্দা আছে, কিন্তু আমার পরিবার, আমার শাশুড়ি, এদের আমার বড় বোন, এদের কানে পর্দা একটু একটু কাজে তারা একটু ইমোশনাল, তারা নিয়মিত কান্নাকাটি করতো। এখন তাদের কান্নাকাটি কমছে যখন দেখি, তখন এলাকা মানুষের কমছে। এখন তারা অবশ্য অনেকটা আশাবাদীও যে হ্যাঁ এটা ভালো কিছু হবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। এই যে পরিস্থিতি একটু একটু করে তারা বুঝতেছে এখন। আপনি যখন শুরু করলেন এই যে খামারটা ছোট খাটো ভাবে 10টা-12টা গরু দিয়ে, আপনি কত টাকা নিয়ে গ্রামে গিয়েছিলেন? মানে কোশ্চেনটা এই জন্যই জানতে চাচ্ছি, যারা ভিডিওটা দেখছেন এদের ভিতরে যদি কেউ যেতে চান, তার কি পরিমাণ অর্থনৈতিক প্রিপারেশন লাগবে? আচ্ছা, আমি কত টাকা নিয়ে গেছি এটা চেয়ে বড় ব্যাপার হলো আমি কত টাকা দিয়ে শুরু করেছি। কারণ আমি চেষ্টা করেছি যে আমি জানি যে আমি যখন বাণিজ্যিক খামার করতেছি আমার তো লস হতে পারে, আমি যেন পরবর্তী ব্যাচটা আবার শুরু করতে পারি, এই প্রিপারেশন আমার সঙ্গে। দেখেন একটা জিনিস আমি একটু খালি বলে রাখি এখানে, আমি বলতে চাই আর কি, যখন শহর থেকে কেউ, আমি ইতিপূর্বে দেখেছি অনেকেই খামার করেছে, তারা তখন এই যে শহরে যে প্রেস্টিজিয়াস ভাবে থাকছে, সেই গ্রামে খামারটা ওই প্রেস্টিজিয়াস ভাবে তৈরি করতে চায়। বড় 30 স্টার 5 স্টার মানে শেড হবে, অন্তত 20টা গরু থাকবে। যখন সে লস করে 10 লাখ টাকা একদিনে লস করে, তো এইটা পদ্ধতি না। তবে এইটাও ঠিক যে ছোট খামার করে 3টা-4টা গরু দিয়ে আপনি খামার সাস্টেনেবল করতে পারবেন না। খামার সাস্টেনেবল করার জন্য বা প্রফিটেবল করার জন্য অন্ততপক্ষে 40টা গরু তার পালা উচিত, তাহলে সে এখান থেকে যে প্রফিট সেইটা সে দেখতে পারবে। দেখেন আমি সবসময় এইটা বিশ্বাস করেছি যে আমাকে প্রফিট দিয়ে করতে হবে, এটা আমি বিশ্বাস করে নেই। আমি আমার মতো করে চেষ্টা করেছি, এবং আমার যে পার্টনার তাসদিক হাবিব, উনি আমাকে টাকা দিয়েছিলেন যে ভাই আসেন রিস্ক নেন, ঘরটা ঠিক করেন, ভাঙা পানিটা যেন না পড়ে, এটা ঠিক করেন, গরু কেনেন। উনি আমাকে সাপোর্ট দিয়েছে, তারপরে তো আমরা মানুষের থেকেও টাকা নিছি পরে। আচ্ছা, ধরেন এখন যদি কেউ গ্রামে যেতে চায়, যায় একটা খামার শুরু করতে চায়, গরুর খামার দিয়ে শুরু করবে এবং কিছু শাকসবজি উৎপাদন করবে, তার অ্যাটলিস্ট কত টাকা নিয়ে শুরু করা উচিত এবং কয়টা গরু নিয়ে শুরু করা উচিত কমপক্ষে? আচ্ছা, যদি এমন হয় যে গরুটা সে নিজে পালবে, তাহলে আমি বলবো 5টা গরু এনাফ। 5টা গরু কেনার জন্য সে যদি একটা দেশি ষাঁড় জাতের গরু কিনে 60-70 হাজার টাকার মধ্যে ভালো গরু সে পাবে, চাইলে 50-এও পাবে, কিন্তু সেগুলো গ্রোথ ভালো হবে না একটু। তো এই টাকার মধ্যে কিনলো, আবার 6-7 মাস সে যদি পালে বা 1 বছর পালে, 1 বছর পারলে আবার এই দেশি গরুগুলো লস হবে। তো মোটামুটি তাকে এইদিকে ধরেন 7 লাখ টাকার মতো যদি সে একটা পুঁজি রাখে, এবং বাকিটা সে সবজি বা ধান চাষে তার সে আরও যে করতে চায় সেগুলো তো রাখে, মোটামুটি সে যদি সে নিজে অ্যাক্টিভ হয় তাইলে সে এখান থেকে একটা প্রফিট অর্জন করতে পারবে। আর যদি সে মানুষ দিয়ে করাতে চায় তাহলে আমি বলবো যে এই ছোট ছোট অ্যামাউন্টে লাভ হবে না। দেখেন একটা সহজ, আপনি যদি 5টা গরু পালেন, একটা রাখাল নেন, আবার দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে করতে হবে। একটা রাখাল নেন, 5টা গরু আছে, রাখালের বেতন কত? 15,000 টাকা দেয়, তাহলে একটা গরু মাসে খরচ কত? 3,000 টাকা। একটা গরুতে মাসে 3,000 টাকা লাভ প্রফিট না হইতে পারে, না হওয়ার সম্ভাবনাও আছে। আবার যদি আপনার 40টা গরু হয়, তখন আপনার 2টা রাখাল দিয়ে হবে, তার মানে 2টো রাখালের বেতন কত? 30,000 টাকা। আপনার একটা গরু তখন 800 টাকা, তার মানে কস্ট কত কমে আসে। এই কারণে বলতেছিলাম। আচ্ছা, তাহলে ধরেন যে যদি 7 লাখ টাকার মতো কেউ নিয়ে যায়, 5টা গরু দিয়ে শুরু করে, 5টা গরুতে আপনার 50-60 হাজার টাকা দিতে সে গরু পাবে, তাহলে 2.5 থেকে 3 লাখ টাকা হচ্ছে তার গরু কিনতে লাগতেছে। বাকিগুলো হচ্ছে সে সবজি টবজি উৎপাদন করবে। আবার গরু কিনলো, এখানে ধরেন প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকা তার যাবে গরুর খাবারের পিছনে। ওকে, খাবার, চিকিৎসা, মানে প্রত্যেকটা গরুর পেছনে না সব? প্রত্যেকটা গরুর পেছনে 4 থেকে 5 হাজার টাকা, 4-5 হাজার টাকা যাবে। তার মানে তো এই যে আপনার 2.5 লাখ টাকা হচ্ছে গরু কিনলো, আর বাকি টাকাগুলো এই যে গরুকে 6 মাস পালতে লাগবে। এখন যদি শেড লাগবে, শেড তো লাগবে, আমরা বলতেছি না অনেক হাই ভ্যালু শেড করতে। একটা শেড করতে কত টাকা লাগবে 5টা গরুর জন্য? এইটা যদি নির্ভর করে টিন কিনে দেবে, তাহলে 2 বান টিন কিনবে, কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে করে দেবে। হ্যাঁ, নরমাল করে ধরেন যে 30,000 টাকার মধ্যে করে ফেলতে, 30 থেকে 50 হাজার টাকা লাগবে, 30-50 হাজার টাকা দিয়ে করে ফেলতে পারবে। কিন্তু মানুষের এই জায়গাতে পেস্টিজ চলে যায়, আমার গরু শেডটা হবে একটু হাই ফাই হবে। আচ্ছা,
এখন ধরেন যে তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনলো, সে 50 টাকা দিয়ে একটা শেড করলো, প্রত্যেকটা গরুর জন্য 4-5 হাজার টাকা করে সে খাবার বাবদ খরচ করলো, একটা রাখাল রাখলো, সে নিজেও কাজ করবে এবং একটা রাখাল রাখাল যদি রাখে তাহলে রাখালের খরচ কত, মিনিমাম ধর 15,000 টাকা বললো, মিনিমাম। তাহলে কিন্তু এই প্রজেক্ট থেকে 5টা গরু দিয়ে প্রফিট সম্ভব না, কোনো প্রফিট সম্ভব না, কারণ 6 মাসের বেতন কত হয়, 60,000 টাকা আর 30,000, 90,000 টাকা বেতনই দেবে। আচ্ছা, আমরা ধরলাম যে রাখাল সে রাখবে না, হ্যাঁ, সে বাকি প্রজেক্টগুলো নিজে থেকেই করবে, নিজেই করবে হয়তো বা যখন এটা ফ্যামিলি খামার হয় তাহলে সে প্রফিটেবল। আচ্ছা, তাহলে জুবাইর ভাই বুঝতে পারলাম। এখন ধরেন যে শুরু করবেন উনি নিজেই করবেন 5টা গরু দিয়ে এবং খুব নর্মাল একটা 30 থেকে 50 টাকার একটা শেড করবেন এবং আশেপাশে সবজি টবজি উৎপাদন করবেন খাবার জন্য। ধরলাম যে রাখালটা আপাতত নিবেন না, তাহলে 6 মাস পরে এই গরুগুলো বিক্রি করে উনি কত টাকার মতো লাভ করতে পারেন আনুমানিক? মানে এটা তো আসলে ঠিক বলা যায় না, বাট বলা যায় না দুটো কারণে, কারণ কিভাবে কিনছে কিভাবে বিক্রি করছে আমরা জানি না। তবে অন্তত আমি বলতে পারি একটা গরু থেকে 6 মাসে অন্তত তার 15 থেকে 20,000 টাকা প্রফিট হওয়া উচিত। এতখানি প্রফিট তার মিনিমাম আসা, মিনিমাম আসা, আর ম্যাক্সিমাম তো সে ধরেন 30-35,000 টাকা আসবে, 40,000 টাকা পর্যন্ত আসতে পারে, 40,000 টাকা পর্যন্ত আসতে পারে। তবে এইটা যদি দেখেন এখানে চ্যালেঞ্জটা আসলে এইভাবে সরাসরি উত্তর দেওয়াটা খুব কঠিন। মানুষ হয়তো এটা কল্পনা করে খামার শুরু করে দিতে পারে, এটা নির্ভর করে আমি কোন জাতের গরু কিনছি। দেখেন যদি এটা দেশি গরু হয়, এই গরু তো বাড়বে না, তার মানে ও তো 6,000 টাকা লাভ করছে, যে পুরো খরচ করে 6,000 টাকা লাভ। ওগুলো জুবাইর ভাই বললো 20,000 টাকা, 6,000 লাভ হয়। কিন্তু এই গরুটা যদি সেটা কোরবানির গরু কেনে এবং ধরেন উন্নত ব্রিডের গরু কেনে, তখন দেখলো আবার 80,000 টাকা লাভ হয়েছে। মানে এটা নির্ভর করতেছে যে আমি গরু কার কাছে বেচতেছি, আমি গরু কিভাবে কিনতেছি, কোন জাতের গরু কিনতেছি, কিভাবে পালতেছি। অনেকগুলো প্রশ্নের উত্তর জানলে আমরা বলতে পারবো, এভারেজ বললে বলাটা। ওকে, তার মানে হচ্ছে যদি আপনার যে হিসাবটা আপনি করেছিলেন যে 12টা গরু দিয়ে হিসাব করেছিলাম, তখন 40-41,000 টাকার মতো প্রফিট হয়েছিল। সো আমরা বলতে পারি, কারণ এটা তো আসলে যারা দেখছেন দর্শকরা তারাও বুঝতে পারবেন যে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো আপনি যে 3টা পয়েন্ট বললেন, 3টা পয়েন্টের উপর নির্ভর করে যে সে কত টাকা প্রফিট করতে পারবে। ওকে, গ্রেট। তো আমাকে একটু জুবাইর ভাই বলেন যে অনেক মানুষ গ্রামে যেতে চায় বাট যেতে পারে না, একটা রিস্ক কাজ করে, একটা ভয় কাজ করে। কোন কোন টাইপের মানুষের ভুলেও চিন্তা করা উচিত না যে আমরা গ্রামে যাব? যারা ঢাকায় চাকরি করে অথবা কোথাও না কোথাও চাকরি করে, বাট স্বপ্ন দেখে যে আমার একটা খামার থাকবে, আমার একটা এরকম প্রজেক্ট থাকবে, আমি একদিন গ্রামে চলে যাব, কারণ তারা এটা কল্পনা করে, বাট আপনি এটা করছেন অলরেডি। সো আপনি কোন ধরনের মানুষকে এই টাইপের প্রজেক্টে আসতে নিষেধ করবেন যে ভাই আপনারা এখানে আসবেন না, বিকজ এই টাইপের ঝামেলা আছে? আচ্ছা, আমি কি একটু প্রশ্নটা সহজ করতে পারি? জি। ধরেন কোন ধরনের মানুষ যদি গ্রামে যা করে, তাহলে কোন ধরনের মানুষের কোন ধরনের খামার বা কাজ করা উচিত, এটা একটা হতে পারে। জি, বলতে পারেন। দেখেন, যেই লোকটা চিন্তা করবো যে আমি ফুল টাইম করব, সে হয়তো ধরেন ডেইরি ফার্ম করলো, একেবারে চাষবাস করলো। কেউ যদি মনে করেন পার্ট টাইম করবো, তাহলে সে গরু মোটাটা তখন বছর ইয়ারলি প্রজেক্ট করতে পারে। কিন্তু যেই সব মানুষ আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভ্যাস নাই, রোদে পড়ার জন্য চ্যালেঞ্জ, আবার ইগো প্রবলেম বেশি, মানে ইমোশনাল বেশি, এইসব মানুষের তো যাওয়ারই মানে বলবো নিষেধ ভাই আপনার জন্য। কারণ গ্রামে সবচেয়ে বেশি হলো আপনি মানুষের মুখের কথা। গ্রামের মানুষ দেখেন, আমাদের গ্রামে আমরা দেখি দুপুর পর্যন্ত মানুষ কাজ করে। আপনি জানেন কিনা জানি না, গ্রামের মানুষ কিন্তু বিকেলে কাজ করে না, তারা কাজ করে ফজরের আজান থেকে শুরু, নামাজ পড়ে কাজ শুরু করে, জোহরের ওয়াক্ত পর্যন্ত কাজ করে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে যে বের হয়, সারা বিকেল গসিপ চলতেছে। তো গসিপের হিরোকে যে একটু আলাদা কিছু করতেছে, কাজে এইটা যদি সহ্য করতে কেউ না পারে, তো আমি মনে করি তার গ্রামে যাওয়াই তো ঠিক না, সে মানে যত ভালো প্রজেক্টই করুক। রাইট। তারপরেও আরেকটা জিনিস মানুষ মাথায় রাখবে অবশ্যই, যে ভাই আমার প্রথম 2-1 বছর লস হইতে পারে, আমার জন্য ব্যাকআপটা আমি রেডি করে রাখি। এইটা, কারণ সবাই আমরা মনে করি যে ব্যবসা করতেছি আমার প্রথম বছরই লাভ হবে। ভাই স্টাডি তো তা বলতেছে না, প্রাণী সম্পদ বলতেছে যে প্রতি বছর মানে প্রতি 10টা খামারের 7টা খামার ফেল করে। 7টা খামারের একটা আপনি হইলে তাহলে সে প্রস্তুতি আমার লাগবে যে আমার 1 বছর ফেল করবে, 2 বছর ফেল করবে, আচ্ছা 3তম বছরে গিয়ে আমি লাভ করতে পারি, তাহলে এই 2 বছরে আমাকে 10 লাখ 20 লাখ যদি আমার লস হয়, বা আমি যত এভারেজে করতেছি অত এভারেজে লস হলে আমি করবো কিনা, তাছাড়া আমি ওই বছরই বাদ দেবে, ভাই এটার পক্ষে আমি না। একটা ব্যবসা আপনি সারা জীবন আয় করবেন। আমরা একবার এসএসসি পরীক্ষা ফেল করলে আরেকবার পরীক্ষা দিই, আমরাকে হার মানি, আমরা আবার পড়ি, আবার পরীক্ষা দিই, আমরা না পারলে প্রাইভেট পড়ি। আমাদের দেখেন বিজনেসে আমাদের বাংলাদেশে তো মেন্টরিং পদ্ধতিই নাই এরকম। আমি খামার করতে গেছি, আমি 1000টা প্রবলেম সলভ করে আমি 1000টা মেন্টরের কাছে যাই,
আমরা রাতের পর রাত পড়াশোনা করতেছি যে ভাই এইটা শিখতে হবে, ওইটাকে ওভারকাম করতে হবে, আমার এই জায়গায় প্রফিটটা বাড়াইতে হবে, এই জায়গায় উৎপাদনটা বাড়াইতে হবে, এই জায়গায় বিষটা দেবো না, গরুর খাবারে আমরা ফিড খাওয়াবো না মানে খাওয়াবো না, কিন্তু আবার ওকে তো আবার স্বাস্থ্যবান বানাইতে হবে। কাজে এই যে ধরেন আমাদের প্রাইভেট পড়ি আমরা ছাত্রকালে অঙ্ক না পারলে আমাদের কোনো পেস্টেজে যায় না, অথচ আমি একজন মেন্টরের কাছে যাবো আমাদের পেস্টেজে চলে যায়। এগ্রি। আচ্ছা ভাই, এখন ধরেন যে এটা কি পসিবল, ঢাকায় যারা আছে তারা যদি গ্রামে চিন্তা করে যে আমি কিছু ইনভেস্ট করব, আমি এরকম 5টা গরু আমি 5-7 লাখ টাকা ইনভেস্ট করব, একটা রাখাল রেখে আমি হচ্ছে এই কোরবানির জন্য ফ্রেন্ড সার্কেলের কাছে আমি বিক্রি করব, অথবা পরিচিত কারো কাছে আমি বিক্রি করব কোরবানির গরু, অথবা কোরবানির গরু নাও হতে পারে, এই আইডিয়াটা কি আসলে পসিবল? ওনার কিন্তু আসলে এক্সপেরিয়েন্স নাই, উনি কিন্তু লোক দিয়ে করাবে, কারণ অনেকে এটা করতে চায়, অথবা পরিচিত গ্রামে কেউ থাকে তাদেরকে দিয়ে করাতে চায়, এটা কি আপনি সাজেস্ট করেন কিনা? আচ্ছা, এখানে দুটো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ দুটো আগে বলেন। একটা হলো যে লোকটা করতেছে সেই লোকটা গরু পালায় দক্ষ কিনা, ওই লোকটা গরু কেনায় দক্ষ কিনা। কারণ আপনার প্রবলেম তো গরু পালায়, গরু কেনায়, গরু বেচাই তো না। কারণ বেচা তো আপনি বেচবেন। আপনি ফেসবুক, ভাই আপনি যদি 10টা গরু 20টা গরু থাকে আর ফেসবুকে আপনি এই 10-12 মাস পোস্ট করেন, এই 20টা গরু আপনার ফ্রেন্ড সার্কেলই কিনবে, খুব সহজ হিসাব। কিন্তু চ্যালেঞ্জটা হলো গরুটা কিনতে আপনি পারফেক্ট হলেন কিনা। পারফেক্টটা কোথায়? এক হলো দাম, এক হলো জাত। এই দুটো জিনিসে পারফেক্ট না হলে গরুর লাভ হবে না। আর হলো গরু যে যত্ন করতেছে সেই লোকটা গরুতে দক্ষ কিনা। কারণ গরু মানে গরু তো বোঝে না আসলে, ওকে খাবার দিবেন ও খেতেই থাকবে খেতেই থাকবে খেতেই থাকবে। মানে আপনাকে জানতে হবে ওই গরুটাকে কোন পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। আবার 2টা গরু থাকে গুতাইয়া ওরা উল্টায়া পাল্টা ভেঙে ছিঁড়ে ফেলায়, দড়ি ছিঁড়ে গলায় আটকে যেতে চায়। তো ওই গরুটাকে তো আপনার কন্ট্রোল করতে পারতে শিখতে হবে, ওই মানুষ লাগবে। ভাই একটা শক্তিশালী মানুষ গরুর সাথে পারার সুযোগ নাই, দক্ষ লোক লাগবে। এই দক্ষ লোক পাওয়াটা কঠিন হয়। আবার আমি দেখেছি, দেখেন অনেকে এরকম করে যে ভাই কিন্তু তো চাচাতো ভাইকে দিয়েছিলাম, বা আমার বাড়ির ওখানে যে গ্রামের বাড়িটা আছে দালানকে দিয়েছিলাম, তার খালাতো ভাইকে দিয়েছিলাম। ভাই ওই লোক তো ব্যবসা বোঝে না, ওই লোক তো স্ট্র্যাটেজি জানে না, ওই লোক তো প্ল্যানিং জানে না। আপনি তার কাছে দিচ্ছেন ব্যবসা করতে, কোনো প্ল্যানিং দেন নাই, স্ট্র্যাটেজি দেন নাই, তো এই দোষ তো আসলে ও যে লস করছে তো লস করবেই। রাইট। জুবাইর ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু জানতে চাইবো যে মানে অনেকে তো খামার করতে চায়, অনেকে কাছে থেকে করতে চায়, অনেকে দূর থেকে করতে চায়। আপনি আমাকে একটু পয়েন্ট করে যদি বলেন যে একটা খামার ঠিক কি কি কারণে সাকসেসফুল হয়, সফল হয়, আর কি কি কারণে ব্যর্থ হয়, যদি একটু চেকলিস্ট করে বলেন। আচ্ছা, প্রথমে কি কি কারণে সাকসেসফুল হয় সেটা যদি বলি, যদি তার সঠিক বিজনেস, এটা যদি সে একটা বিজনেস হিসেবে কল্পনা করে, তার একটা স্ট্র্যাটেজি থাকে যে আমি গরুটা কার কাছে বেচবো। প্রথম চিন্তা হলো এটা। আমরা প্রথম চিন্তা করি গরু কি খাওয়াবো। ভাই খাওয়াবেন কি, এটা তো সেকেন্ড স্টেপ। কার কাছে বেচবেন? আপনি তো ব্যবসা, লাভ করবেন তো বিক্রি করে। এরপরে আপনি কোন গরু পালবেন, কোন গরুর গ্রোথ ভালো হয় সেটা জানে আপনি ওই গরুটা কিনলেন, এবং ওই যেহেতু কোথায় কার কাছে বেচবেন ওই জাতীয় গরু কিনলেন, এবং সেটাকে সঠিক পদ্ধতিতে লালন পালন করলেন এবং সঠিকভাবে কিনলেন, তো ব্যবসায় লাভ হবে। তার মানে কার কাছে বেচবেন সেটা ঠিক করলেন, আপনি কোন জাতের গরু কিনবেন সেটা ঠিক করতে হবে, কিভাবে লালন পালন করবেন সেটা ঠিক করতে হবে, কিভাবে আপনি গরুটা কিনলেন। এই 4টা জিনিস চেকলিস্ট ঠিক থাকলে গরুতে লাভ হবে। আর গরুতে লসও হয় এই জায়গায়। আমরা দেখি যে গরুর ব্যবসা করে লাভ হয়েছে, আমিও 3 মাসে বিক্রি হয় এমন গরু কিনবো। আমার কাছে পরশুদিন এক বড় ভাই এসে উনি বলতেছে, ভাই আমি তো গরু 3 মাস করে করে পালবো তারপরে বেচবো। উনি কি করে, ওনার একটা গাড়ি আছে, উনি গাড়িটা চালায়, মানে রেন্টে কার হিসেবে সাপোর্ট দেয়। তো আমি বললাম আপনি থাকেন সবসময় বাইরে, 3 মাসের গরু ব্যবসা করা মানে এটা হলো ট্রেডিং ব্যবসা। কারণ বলছে নাম তো একবারে কিনবে একবারে। বললাম ভাই আপনি যদি 10টা গরু পালেন, 10টা গরুকে একদিনে কিনতে পারবেন, আপনার কিনতে লাগবে 2 মাস, বিক্রি করতে লাগবে 2 মাস, তাহলে আপনি সারা বছরই কিনবেন, সারা বছরই বেচবেন। এই কল্পনাটা মানুষ করতে পায়, মানুষ একবারে কিনবে একবারে বেচবো, তা হয় না। 10টা গরু পালবেন, 3 মাস পালবেন মানে ট্রেডিং করলেন, 6 মাস পালবেন মানে এটাও ট্রেডিং। আপনি যদি 1 বছর পরে বিক্রি করেন তখন আপনি ফার্মিং করতেছেন, যদি আপনি ডেইরি ফার্ম করেন তখন আপনি ফার্মিং করতেছেন। কারণ গরুটা আপনার কাছে বড় হচ্ছে, গরুটা মোটা হচ্ছে, গরুটা একটা পর্যায়ে আসতেছে, আপনি আপনার ইন্ডিভিজুয়ালের কাছে দিলেন। তো এইভাবে গরুর খামার যে করতে চায় তাকে তার ক্যারেক্টারের সাথে ফার্মিং চিন্তা করতে হবে, কোন ফার্মিং আমি করব। ওই ফার্মিং ওই ক্যারেক্টারের সাথে কোন ধরনের ফার্মিংটা যায় সেটা করলে প্রফিটেবল হতে পারবে, আরো মানে লস করবে না, যেটা আমরা বলতেছিলাম। আর একটা খামারে মূলত কি কি রিস্ক থাকে, যেমন গরু আমরা দূর থেকে যেটা শুনি হুটহাট করে গরু মরে যায়, মানে এই টাইপের কি কি রিস্ক থাকে? গরুতে রিস্ক হলো হাট থেকে কেনার পরে গরু রিস্ক থাকে, গরুর অসুখ চলে আসে, এটা মূল সেটা তোলা যাবে না, গরুকে আলাদা কোয়ারেন্টাইন করতে হবে অন্তত পক্ষে 21 দিন।
তারপরে মূল সেটে যাবে। গরুর সব থেকে ক্ষতিকর অসুখ হলো লেম্পি রোগ, খুরা রোগ, দুটো সবচেয়ে ভয়ঙ্কর। এছাড়া বাদলা, তরকা এগুলো অতটা ভয়ঙ্করই না। এই 4টা রোগের টিকা দেওয়া একেবারে নিয়ম টাইম মেনে মেনে, গরুকে এই যে কৃমিনাশক দেওয়া এবং ওর স্বাস্থ্য পরীক্ষা করা নিয়মিত, যে কানে হাত দিয়ে দেখা ওর কানটা গরম কিনা, এটা নিয়মিত করা উচিত। একজন মানে একজন খামারি হিসেবে খামারে যখন ঢুকবেন ও মাথায় হাত বলে কানটা একটু স্পর্শ করে যাবেন যে কানটা গরম কিনা, কানটা ঠান্ডা কিনা বোঝা যাবে। এবং এই যে নাকের এই অংশটা ঘামা কিনা দেখলেই বুঝবেন যে অসুস্থ হচ্ছে কিনা। এটা নিয়মিত করলে, আর যদি আপনি এই যে মানে হাই স্টেরয়েড দেওয়া যদি খাওয়ানো বন্ধ করেন, ফিড খাওয়ানো, দেখেন লোকে ঘরে আমি দেখছি আমাদের গ্রামে ফ্যান লাগায়, ফ্যান তো সবাই লাগায় এখন, তারপরে ও কি আইপিএস আনছে গরুর জন্য। আমার ঘরে আল্লাহর মধ্যে একটা ফ্যানও নাই ভাই, আমি ওই খাবারই খাওয়াই না। গরু তো মোটা হইতেছে, এমনি স্বাস্থ্যবান হইতেছে, বড় হইতেছে, এবং চারিদিকে খোলামেলা করে দিছি, বাতাস যাওয়া আসা করতেছে। আচ্ছা, তাহলে ভাই আপনি যেটা বললেন যে অনেকে হচ্ছে আপনার ফ্যান দেয়, আইপিএস দেয়, কিন্তু আপনি হচ্ছে কোনো কিছুই দেন নাই, তো এটা কেন লাগে নাই আপনার? অন্যরা কেন দিচ্ছে তাহলে? অন্যরা বদ্ধ ঘর বানায়, আমি সব খুলে দিছি। ঘরের হাইট হওয়া উচিত মিনিমাম 12 ফুট হাইট, যেন বাতাসটা তাপটা আটকে বাতাসটা পাস হইতে পারে। কিন্তু মানুষ তো বানায় থাকার ঘর, তার মধ্যে গরু তোলে। আর আমাদের এলাকায় আরেকটা চ্যালেঞ্জ হলো সব মাটির ঘর। মাটির ঘরে গরু থাকে, গরু দুমবন্ধে তো অসুস্থ হয়ে যায়। আমি এটা এনে বলছি কারণ খামারিও আছে, বাড়িতে গরু পালে এমন সংখ্যাও অনেক বেশি আমাদের গ্রামে। আচ্ছা জুবাইর ভাই, আপনি তো হচ্ছে অনেকদিন হলো গ্রামে চলে গিয়েছেন একদম পার্মানেন্টলি ফ্যামিলি নিয়ে, আপনি শহরকে মিস করেন কিনা? কোনো সময় একটু মিস করি, কারণ আমার শহরে ধরেন 20 বছরের শহরে থাকা অনেক সার্কেল, যেমন আজকে এই পডকাস্টটা আসতে আমার একটু দেরি হয়েছে, কারণ এই আমাকে টেনে নিয়ে গেছে এক জায়গায়, কারণ এই সঙ্গটা মিস করি। আর ওইখানে গিয়ে ধরেন এইখানে যে ধরনের কথাবার্তা বলতাম, ওইখানে ওই মানের কথা বলার মানুষ পাই না আমি। এখানে শুধুমাত্র চাষ, গরু, ছাগল এসব নিয়ে কথা বলতে হয়, একটু ইন্টেলেকচুয়াল গল্প করার মতো মানুষ কাছে নাই। কারণ আমি বলছি যে একটুখানি ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করছে সেই আর গ্রামে নাই, কেউ আসতে চায় না। আমি খামারে এই যে আমাদের টিম, যখন আমরা শিক্ষিত টিম নেওয়ার চেষ্টা করলাম, যে আমাদের হেড অফ ডিজিটাল আসবে, আমাদের যেহেতু আমরা অনলাইনে গরু সেল করব, আমাদের একজন কাস্টমার কেয়ার বলতে পারি অথবা কাস্টমার রিলেশনশিপে থাকবে, আমরা যেহেতু গরু বর্গা নিচ্ছি সেটা ফোন রিসিভ করতে মানুষ থাকবে। আমি তো শিক্ষিত মানুষ, আমাকে ঢাকা থেকে নিয়ে যেতে হয়েছে, তাও কি 25-30 জন রিজেক্ট করার পরে একজন আইছে, তারপর 2 জন আইছে। এখন আমি বাধ্য হয়ে এগ্রো ভিলেজে শেয়ার বিক্রি করার জন্য ঢাকায় অফিস নিয়েছি, আগামী মাসে উদ্বোধন করব, মানে 1 জুলাইতে। ওকে, সোফার আপনার এখন পর্যন্ত যতটুকু এক্সপেরিয়েন্স হলো এই অ্যাগ্রো ট্যুরিজম করতে গিয়ে কিংবা এই খামার করতে গিয়ে, এটা নিয়ে দূর থেকে অনেক মানুষের অনেক চিন্তাও আছে, আগ্রহও আছে এবং ভুল ধারণাও আছে। এতদিন কাজ করতে গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে মানুষের ভিতরে কোন ভুল ধারণাটা আছে বলে মনে করেন, যেটা আপনি ভেঙে দিতে চান আজকে? মানুষের ভুল ধারণা ভাঙতে চাই হলো, মানুষ মনে করে যে জুবায়ের খামার করতে গেছে, 2-3 বছরের মধ্যে জুবায়ের একজন বড় খামারি হয়ে গেছে, একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে, তাহলে আমিও বোধহয় আজকেই পারবো। কিন্তু আমি মনে করি এইটা চিন্তা করাটা ভুল। কিন্তু জুবায়ের এই 2-3 বছর কাজ করার জন্য এর আগে আরো 10-12 বছর কাজ করতে হয়েছে, এবং আরো 2-4-5টা ব্যবসা ফেল করে তাকে জ্ঞান অর্জন করতে হয়েছে যে একটা ব্যবসা কিভাবে চলে। এই ধারণাটা আমি আজকে আপনার মাধ্যমে জানাতে চাই যে ভাই এইভাবে হয় না। 2-3 বছর আমি সব চাকরি করছি বা কিছু একটা করছি, ছেড়ে দিয়েছে করলাম, ভাই আগে 3-4টা ব্যবসা 5টা ফেল করেন অথবা বন্ধ করেন, অথবা প্রফিটেবল বিজনেস বন্ধ করছেন কিনা, আপনি করছেন কিনা, তারপরে আসলে একটা ব্যবসা যেটা মানুষ দেখবে। ব্যবসা তো হয় 1-2 বছরই হবে, 20 বছর লাগবে, এখনকার তো সেই সময় নাই। আর এখন তো ওই যে চ্যাটজিপিটি তো একদিনই ব্যবসা করে ফেললো রাতারাতি, তো এখানেও তাই হবে, সব ব্যবসাতেই তাই, কিন্তু তার আগে 2-একটা ব্যবসা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়। রাইট। জুবাইর ভাই, আমরা অলমোস্ট একদম শেষের দিকে চলে আসছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সেটা বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে ভাই, কৃষি একটা লাভজনক ব্যবসা। কৃষি, আপনি একজন শিক্ষিত মানুষ হলে আপনার কৃষি পেশায় আসা উচিত, কারণ আমাদের ফিউচার ইকোনমি কৃষিতে গ্রো করবে। অলরেডি গার্মেন্টস সেক্টর মানে হুমকির মুখে আসতেছে, অন্যান্য সব সেক্টরই, পাট সেক্টর, চিনি সেক্টর সবগুলো অলরেডি গেছে, এখন একটা সেক্টর বাকি আছে কৃষি। কৃষি অলরেডি আমরা অবদান রাখি কত পার্সেন্ট, আমাদের জিডিপিতে প্রায় 41%-এর বেশি, আমাদের প্রায় 40% বা কর্মসংস্থান কৃষিতে। তো কৃষি ফিউচারের সম্ভাবনার বিজনেস। শিক্ষিত মানুষ যদি আসে, টেকনোলজি এখানে ব্যবহার করে, তার স্ট্র্যাটেজি ব্যবহার করে,
এইটা একটা প্রফিটেবল বিজনেস হবে এবং এটা বাংলাদেশের চেহারা চেঞ্জ করে দেবে। আমরা কিনে খাবো, আমরা দেশের বাইরে বেচবো ভালো ভালো পণ্য। ইনশাল্লাহ। তো ভাই আপনি অনেক দূর থেকে কষ্ট করে সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনারা আমার মতো কৃষককে যদি সুযোগ দেন, আরো আরো অনেক কৃষককে, অনেক শিক্ষিত কৃষককে, তাহলে আরো মানুষ কৃষিতে আসবে। দেখেন 8-10 বছর আগেও আমাদের এই ধরনের কথা বলায় বা টিভিতে বা রেডিওতে কাদের সুযোগ দিত? যারা একটা ভালো চাকরি করতো। এখন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, এখন উদ্যোক্তাদের মানুষ সুযোগ দিচ্ছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী 10 বছর উদ্যোক্তাদের ভরে যাবে, আমার ইনশাল্লাহ, দেশে গরিব মানুষ থাকবে না। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।